আমি আপনার সাথে যাব। 5 মিনিট আমার স্ত্রীর সাথে কথা বলতে দিন। ফারদিন তৌসিরের মুখে স্ত্রী শুনে থতমত খায়। মনে করেছিল বোন হবে। ফারদিন প্রথমেই নাজাকে দেখে টাসকি খেয়েছে। ফারদিন ভেবেছিল হয়তো বিদেশি কেউ তাদের বাড়িতে বেড়াতে এসেছে। এখন দেখে সে বাংলাতে কথা বলতে পারে। তার উপর তৌসিরের স্ত্রী। ফারদিন তৌসিরকে জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী? তৌসির পিছনে ঘুরে নাজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী। ফারদিন কিছু বলবে তার আগে তৌসিরের বাবা বলেন, ওসি সাহেব নতুন বিয়ে করছে, কিছু বোঝাপড়া করে নেওয়া যাক, একটু সময় দিন একান্তে। ফারদিন এটা শুনে একজন মহিলা অফিসারকে বলেন, আপনি তাদের সাথে যান। ওরা যে ঘরে কথা বলবেন তার বাইরে দাঁড়িয়ে থাকবেন। এই আদেশ দিয়ে অন্য অফিসারদের দিকে তাকিয়ে বলে, এই বাড়ির প্রত্যেকের ঘর সার্চ দাও, সাথে সবার ফোন। একজন যখন ক্রাইমের সাথে জড়িত তাহলে পরিবারের কেউ থাকতে পারে। এই আদেশের বিরুদ্ধে বিবিজান কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগে ফারদিন বলে ওঠে, ম্যাডাম, ওয়ারেন্ট আছে। ব্যাস বিবিজান চুপ করে যান। আর কি বলবেন, বাস তো খেয়ে নিয়েছেন। তৌসির আর নাজাকে নিচে একটা রুমে 5 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়। দরজা আগলিয়ে দরজার বাইরে মহিলা অফিসার দাঁড়িয়ে আছেন। তৌসির নাজার গালে হাত রেখে চোখের নিচে পানি বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলে, তুমি কান্দো কিসের লাইগা? এখন খারাপের জন্য চোখের পানি ফেললো না তো? আমি সারা জীবন থাকবো নাকি? আরে 2-1 মাস থাকা লাগতে পারে। নাজা 2 হাতে তৌসিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওদেরকে ঘুষ দিয়ে দিন না, কিছু ঘুষ দিয়ে দিলে নেবে না, আপনাকে ছেড়ে দিবে। তৌসির নাজার কথায় মুচকি হেসে বলে, আরে তালুকদারের মাইয়া, তুমি দেখে আমার থেকে বড় বদমাস। ঘুষের কথা কও? ঘুষ দিলে মানবো না। নাজা তৌসিরের চোখের দিকে তাকিয়ে আহত গলায় বলে, আমি কি করে থাকবো একা? আমার রাতে ভয় লাগে তৌসির। আপনার বুকে ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে আমার। আপনার দেয়া যন্ত্রণাগুলো আমার বড্ড প্রিয়। আপনিহীন কিভাবে থাকবো? আমার একটুখানি ভালো থাকার হলেও আপনার প্রয়োজন। কেন এমন হয়? আমি আপনার সাথে থাকবো তো, তাহলে কেন আপনি চলে যাবেন? আমি খুব খারাপ, আমার সাথে সংসার করা যায় না, এই জন্য পালাচ্ছেন আপনি, পালিয়ে যাচ্ছেন দায়িত্ব থেকে। নাজার এই আর্তনাদ তৌসিরের শ্রবণেন্দ্রিয় ভেদ করে সরাসরি তার বিবেক দংশনের কেন্দ্রে আঘাত হানছে। নাজার কথাগুলো শুনে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। তবে তা বাতাসের অভাব নয়, বরং নিজেরই শ্বাসরোধকারী অপরাধবোধের ভার। তৌসির নাজাকে বুকে টেনে ধরে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর চুলে হাত বুলিয়ে বলে, আরে বেটি ব্যাং, কান্দিস কেন? শোন শোন, আমি চলে আসবো কিছুদিন পর। আর যদি না আসি তাহলে তুই চলে যাস ডিভোর্স দিয়া। নাজা হু হু করে কেঁদে উঠে বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি দ্বিতীয় পুরুষের নাম নিজের সাথে কোনোদিনও জোড়াবো না। তৌসির নাজাকে আর কিছু বলতে যাবে এমনি সময় ফারদিন ঘরের দরজা ঠেলে প্রবেশ করে আর বলে, তৌসির সাহেব। তৌসির নাজাকে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলে, আমারে যাইতে হইব। কিন্তু নাজা ছাড়ে না, উল্টো 2 হাতে শক্ত করে তৌসিরের পাঞ্জাবির গলা চেপে ধরে বলে, আমি যেতে দেব না আপনাকে। কেন যাবেন আপনি? আমি আপনাকে ছাড়া ঘুমোতে পারি না। আপনি জানেন তো আমি একরোখা মানুষ। আমার সাথে কেউ অত কথা বলে না। আপনিই শুধু বকবক করেন। আপনার বকবক না শুনলে আমার শান্তি মেলে না। আপনি গালি দিয়ে কথা বলতে পছন্দ করেন না, যা ইচ্ছে গালি দিয়ে না, আমি রাগ করবো না। তারপরেও থেকে যান না তৌসির। আমার খুব কষ্ট হচ্ছে সত্যি। আমার কলিজাটা কেউ ছেড়ে নিয়ে যাচ্ছে। এই আহাজারি শুনে তৌসিরের মনে হচ্ছে বুকের বাম পাশে কেউ যেন তপ্ত শলাকা গেঁথে দিয়েছে। প্রতিটা হৃদস্পন্দন এখন কষ্টে দলিল হয়ে গেছে। তৌসির অনেক কষ্টে নাজাকে নিজের থেকে ছাড়িয়ে চোখে পানি মুছে দিতে দিতে বলে, এ বেটি সাউয়া, এমনি কান্দোস না, আমি চলে আসবো তো। আসুম কয়েকদিন পর। তোরে কানলে মায়া লাগে না? ফারদিন এটা দেখে মনে মনে বলে, একজন পরী কাছে, একজন সরার জন্য, কি বিশ্রী ব্যাপার। ফারদিন হাত করা নিয়ে তৌসিরের দিকে এগিয়ে আসে। এই দেখে তৌসির নাজার কাছ থেকে এক পা সরে আসে। সে মাথা নিচু করে হাত বাড়িয়ে দেয়। ফারদিন তৌসিরের হাতে হাত করা পরিয়ে দেয়। নাজা অসহায় বিস্ফোরিত চোখে তাকিয়ে রয় তৌসিরের দিকে। ওর প্রাণবন্ত সবুজ চোখ দুটো আজ শুকনো, ভেতরের সব জলীয় অংশ শুকিয়ে পাথরের গুঁড়োয় পরিণত হয়েছে। নাজার মনে হলো ওর ফুসফুস চিরে বেরিয়ে আসতে চাওয়া গলা ফাটানো চিৎকারটা তার কণ্ঠনালীতে এসে আটকে গেছে। নাজার ইচ্ছে হচ্ছে উন্মাদিনীর মতো কাঁদতে, পৃথিবীকে তার যন্ত্রণার কথা জানাতে, কিন্তু নিয়তি তাকে নির্বাক অসহায় পুতুলে পরিণত করে দিয়েছে। নাজার এই অসহায় নীরব চাহনি তৌসিরের ভেতরে সব প্রাচীর ভেঙে দিচ্ছে। তৌসিরের কাছে হাত করা এখন আর কেবল গ্রেপ্তারের প্রতীক নয়, এটি নাজার অন্ধকার হয়ে যাওয়া ভবিষ্যতের প্রতীক, যার জন্য সে নিজেই দায়ী। ফারদিন শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে ওঠে, চলুন সাহেব।
তৌসির এলোমেলো পায়ে সামনে পা বাড়ায়। তার শরীরটা বাধ্য হয়ে সামনে যাচ্ছে, কিন্তু তার বিবেক, তার ভালোবাসা এবং তার সমস্ত অনুশোচনা সবকিছুই তীব্রভাবে পেছনে নাজার দিকে ছুটে যেতে চাইছে। নিজের সবুজ বাঘিনী সবুজ নয়নে নিজের জন্য নিঃশব্দে ঝরে যাওয়া চোখের পানি তৌসিরের কাছে নিজের মৃত্যুদণ্ডের চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছে। ফারদিন যখন তৌসিরের বাহু ধরে তাকে নিয়ে যেতে লাগে, তৌসির তখন বারংবার পিছনে ফিরছিল। প্রতিবার তাকানোর কারণ ছিল নাজার কাছে তার শেষবারের মতো আজীবন ক্ষমা প্রার্থনার ব্যর্থ চেষ্টা। তার চোখ যেন নাজাকে আকুলভাবে বলছে, বিশ্বাস করো, তোমার ইচ্ছে ধ্বংস করার জন্য আমি দায়ী নই। আমি শুধু নিয়তির কাছে হেরে গেলাম। নাজা তাদের পিছনে এলোমেলো ভারসাম্যহীন পায়ে হাঁটতে শুরু করে। সে হাঁটছিল না, বরং তার ভেঙে যাওয়া শরীরটা যান্ত্রিকভাবে এগিয়ে চলছিল গন্তব্যহীন। তাদের মাঝে দূরত্ব বাড়ছে। তৌসিরকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে দিয়ে, কিন্তু তাদের যুগ্ম যন্ত্রণা এক অদৃশ্য টান টান সুতোয় বাধা পড়ে গেছে। তৌসিরের প্রতিটি পিছন ফেরা নাজার পায়ে শক্তি যোগাচ্ছে। নাজা সামনে পা বাড়াচ্ছে, দেখছে তার প্রতি অপ্রিয় মন্দ লোকেরা চলে যাচ্ছে এবং এই দৃশ্যই তার শেষ আশ্রয়। তৌসির যাচ্ছে এক লোহার তৈরি কারাগারের দিকে, আর নাজা যাচ্ছে এক শূন্য ভবিষ্যতের দিকে। তাদের এই পথ চলা ছিল দুটি আত্মার পতন, যার শেষ নেই। নাজার পায়ের এলোমেলো পদক্ষেপ তার জীবনের দিকভ্রান্তির প্রতীক, আর তৌসিরের প্রতিটা পেছনে ফিরে তাকানো তার আজীবনের অনুশোচনার দলিল। তৌসির সদর দরজায় গিয়ে থমকে দাঁড়ায়। পিছনে ফিরে চেয়ে মায়ের দিকে তাকায়। মা যে কাঁদবেন তা সে জানে, তাই মাকে আওয়াজ দিয়ে বলে, আম্মু, তুমি খবরদার কাঁদবা না। আমি চললে আইমু। কা পুরুষ পেটে ধরনি, মনে রেখো। এই বলে বিবিজানের দিকে তাকিয়ে বলে, বিবিজান, ভালো থাকো। আমার নাজার খেয়াল রাখো। আমার নাজা বড্ড অবুঝ। এই বলে তৌসির সামনে ঘুরে যায়। পিছনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। শিকদার বাড়ির প্রাণ বাড়ি থেকে চলে যাচ্ছে। যে চিল্লিয়ে মাতিয়ে রাখতো বাড়ি, সে চলে যাচ্ছে। তৌসিরকে নিয়ে যেতে হালিমা মানে তৌসিরের মা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। একমাত্র সন্তান ওনার, তার এই পরিণতি মেনে নিতে পারলেন না। ওনার বুকের ধন, ওনার খোকা আজ ওনার বক্ষ হতে হাজতে কি করে এই যন্ত্রণা সহ্য করবেন? মা তো উনি। মায়েরা যে সন্তানের দুঃখ সইতে পারে না। পুলিশ সারা বাড়ি তল্লাশি করে আর কিছু পায়নি। সবার ফোনও চেক দিয়েছে, তবে তেমন কিছু পায়নি। সবকিছু শেষে নাজার রুমে আসে। এখন রুমে আসাটাও অর্থহীন, কারণ এখন তাকে জ্বালানোর যে তৌসির আর এখানে নেই। নাজার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু টলমলিয়ে গড়ায়। রুমে পা রেখে চারিপাশের স্তব্ধতার দিকে চোখ বোলায়। তৌসিরের বদলে রাখা লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি এদিক ওদিক ছড়িয়ে রাখা, মাথা আছড়ে চিরুনি বিছানার মাঝখানে হয়তো ছুঁড়ে মেরেছিল। সেই ছুঁড়ে মারা অবস্থাতে রয়েছে। নাজা ধীরে ধীরে দরজা আগলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়। চারিদিকে চোখ বলে একটু আগেও তো এখানে তৌসির ওর সাথে খুনসুটি করছিল, আর এখন তৌসির এক প্রান্তে আরও এক প্রান্তে। মনটা বিষাদে ভরে যায়। নাজা ধীরে ধীরে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। নিজের চোখে চোখ রেখে চেয়ে থাকে। চোখের পাতা ভিজে গেছে মন্দ লোকটার এক মুহূর্তের অভাবে। নাজা আয়নায় নিজের ভেজা চোখের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থাকে কিছু মুহূর্ত, অতঃপর খিলখিলিয়ে হেসে ওঠে। চোখে আগুন, ঠোঁটে তৃপ্তি নিয়ে রক্তচোষা এক হাসি দেয়। চোখের পানি মুছতে মুছতে নিজেকেই নিজে বলে, ওয়াও, তুমি এত ভালো অ্যাক্টিং করো। তুমি তো ভালো অ্যাক্টর হয়ে গেছো ডার্লিং নাজা। এই বলে আবারও বিষ-মাখানো হাসি, পৈশাচিক তৃপ্তির হাসি হেসে ওঠে। তৌসির আমার আমার ঠিকই বলে আমি গাদ্দার। নো নো, আই এম নট আ গাদ্দার, আই আম আ মহা গাদ্দার। তৌসিফ শিকদারের নোবেলপ্রাপ্ত গাদ্দারিনী। নাজা, তুমি এত সুন্দর অ্যাক্টিং করো, তোমায় তো মিস ওয়ার্ল্ড বানিয়ে দেওয়া উচিত। এই বলে নিজে চেহারায় হাত বুলিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এই চেহারা, এই নিষ্পাপ চেহারার মায়ায় পড়েছে তৌসিফ শিকদার। আর এই চেহারার মায়া পড়লে কি হয়? ক্ষণে ক্ষণে ধুকে ধুকে মরতে হয়। তো তৌসির, আপনাকেও মরতে হবে। নাজা হাসতে হাসতে ফ্যান অন করে দুপা বিছানার বাইরে ঝুলিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। জোরে জোরে শান্তির নিঃশ্বাস নেয়। তৌসিরকে নিজের মায়ায় জড়িয়ে পোড়াতে পাঠিয়েছে, এর চেয়ে বড় জয় আর কি হয়? নিজের জাত শত্রুকে কেউ ভালোবাসতে পারে না, তাহলে নাজা কিভাবে ওকে মেনে নিয়ে সংসার পাতবে? এইসব এভিডেন্স নাজা এতদিন ধরে কালেক্ট করেছে। তারপর ফারদিনের নাম্বার ম্যানেজ করে নিজেই দিয়েছে। নিচে যা যা বলেছে সবই ছিল নাটক। নাজা এই বাড়িতে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু তৌসিরের জন্য তা সফল হচ্ছে না। সেই কারণে তৌসিরকে 2-1 মাসের জন্য হাজতে পাঠানো। 1 মাসের ভিতর নাজা নিজের লক্ষ্য পূরণ করবে, আর পরের মাসে ডিভোর্স নেবে। যা করার 2 মাসের ভিতরেই করতে হবে। তৌসির আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসবে। ও আসার আগেই কিস্সা খতম করতে হবে। এই ভেবে নাজা উঠে দাঁড়ায়, ভাবে বাড়িতে কল দিবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে নিয়ে বলে, না, এখন না। এই বলে উঠে গিয়ে আলমারি থেকে একটা সাদা কুর্তি হাতে নেয়। নিয়ে কুর্তিটার দিকে তাকিয়ে আফসোসসূচক শব্দ বের করে বলে, আমার স্বামী তো হাজতে, তাই আমার এখন বিধবার বেশে থাকা উচিত। এই কুর্তিটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজেকে বলে, পবিত্র হই, ওই খবিশ চুমুটুমু খেয়েছে। কিছুক্ষণ পর নাজা গোসল দিয়ে অজু করে সালাতুল তাসবির নামাজে দাঁড়িয়েছে। আজ মনে শান্তি আছে, সেই উপলক্ষে নামাজ পড়ে উদযাপন করছে। নামাজ শেষে নাজা সালাম ফেরায়। সালাম ফিরিয়ে পিছনে তাকাতেই নাজা তাসকি খেয়ে ওঠে।
ওর পিছনের কাঠের চেয়ারে ডান পায়ের বা পা তুলে তৌসির বসে আছে। নাজাকে চমকাতে দেখে তৌসির মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে সালাম দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ম্যাডাম গাদ্দার নেই? নাজা বসা ছিল যেখানে সেই স্থান থেকে কিছুটা দূরে ছিটকে সরে পড়ে তৌসিরকে দেখে চমকে। আর এটাই স্বাভাবিক। আমরা যখন কোনো বিষয়ে আশঙ্কাও করি না আর সেই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, তখন আমরা মানবরা কিছুটা বিচলিত হই। নাজার ক্ষেত্রেও তেমনই হয়। নাজা বিস্ময়ে চমকে আমতা করে বলে ওঠে। তৌসির, আপনি? তৌসির নাজার কথায় মুচকি হেসে ডান পায়ের উপর তোলা বা পাটা নিচে নামাতে নামাতে মুখ দিয়ে আফসোসের চ শব্দ বের করে বলে, তোমার সাথে সংসার ছেড়ে আমি কেমনে ওই হাজুতে থাকবো কও? তোমার চোখের অসহায় চাহনি আর অসহায় পানি আমায় থাকতে দেয়নি সেখানে, তাই তো চলে আইছি। তৌসির উঠে এসে লুঙ্গি গুটিয়ে নাঝার সামনে দু হাঁটু ভাঁজ করে পায়ের পাতা মাটিতে সমতল রেখে বসতে বসতে ভুরু তীক্ষ্ণভাবে নাচিয়ে জিজ্ঞাসা করে, টুনির মা, তুমি খুশি হওনি? আমায় দেখে অখুশ হইছ? নাঝা এই কথা শুনে মনে মনে ভাবে। তেমন কিছু না। নাঝা বিস্ময়ে বিস্মিত হয়ে তবে এখন আমতা করলে তৌসির ঘাপলা আছে আজ করে নেবে, তাই নিজেকে যথেষ্ট শান্ত রেখে হেসে উঠে বলে। হঠাৎ আপনাকে দেখে চমকে উঠলাম আর কি। তৌসির নাঝার উত্তর শুনে এর ঠোঁটে ফুটে ওঠে এক তাচ্ছিল্যের হাসি। তৌসির হাত বাড়িয়ে আলতো স্পর্শে আঙ্গুলগুলো চেপে ধরে নাঝার তুলো ও মেঘের মতো নরম দুই গালে আর দাঁত চেপে বলে ওঠে, ও আমার ভ্যাত্তামিজ মাগিল, আর কত করবি মাগিগিরি? এবার থাম, নটি নটি। ব্যাস, নাঝার বুঝতে আর বাকি রইল না। তৌসির সব বুঝে গেছে। নাঝা তৌসিরের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে নিচু ম্লান কণ্ঠে বলে, আপনি আপনি সব জানতেন তৌসির? তৌসির এবার হাতের আঙ্গুলের স্পর্শ আলতো থেকে কঠিন করে নেয়, শক্ত করে চেপে ধরে নাঝার গাল আর ঠান্ডা চোখে চোখ রাখে নাঝার সবুজ নয়নায়, যে নয়নের চাহনি শুধু ছলনাই করতে চেনে। বিষমাখানো গলায় বলে ওঠে, হ্যাঁ জানতাম তুই গাদ্দার, জানতাম, কিন্তু তুই যে এত বড় খাঙ্কির ধারা এইটা জানতাম না। নাঝা, আমি খুব ব্যথা পাইলাম তোর এই গাদ্দারিতে। তোরে আমি আপন ভাবলাম, আর তুই এমনি সবল মারলি। নাঝা গালের ব্যথায় কপাল কুঁচকে নেয়। খুব কষ্ট হচ্ছে ওর। তৌসিরের পুরুষালী হাতের ব্যথা বলে কথা, কষ্ট তো হবেই, দাঁতের মাড়ি ভেঙে যাচ্ছে। নাঝা তৌসিরের হাত দুই হাতে জাপটে ধরে সরানোর চেষ্টা করে বলে, কষ্ট হচ্ছে তৌসির? নাঝার মুখ থেকে এই সামান্য দুটি শব্দ তৌসিরের বুকে তীক্ষ্ণ তীর হয়ে বিঁধে। সঙ্গে সঙ্গে সে নাঝার গাল থেকে হাত সরিয়ে নেয়। এই মেয়েকে প্রাণদণ্ড দেওয়ার কসম খেয়েছে সে, অথচ এখন ওর সামান্যতম আর্তনাদও তার অসহ্য লাগছে। নাঝা কি জাদু করলো তার উপর? কোনো কালো জাদু নয়তো, হয়তো এমন কিছুই নয়তো। ওর কষ্টে তৌসিরের আনন্দ পাওয়ার বদলে বুকে এমন তীব্র ব্যথা লাগছে কেন? ওর দৃষ্টি নাঝার গালের উপর পড়ে। অতিরিক্ত ফর্সা নরম হওয়ায় গালগুলিতে তার আঙ্গুলের চাপ হালকা বসে গেছে। এই দেখে তৌসিরের অসহ্য যন্ত্রণা লাগে বুকে। এই এ কি করলো সে? এই গালগুলিতেই তো তৌসির বারবার ঠোঁট ছুঁয়েছে, গাল ঘষে মন ভরে চুমু খেয়েছে। যখন ইচ্ছে হচ্ছে তখনই নাক ডুবিয়ে দিয়েছে ভালোবাসায়। সেই গালগুলোতে আঘাত করা কি উচিত হলো তার? না, উচিত হয়নি, একদমই উচিত হয়নি। যেখানে নিজের দুমুঠো সুখ কুড়িয়েছে সেখানে আঘাত করাটা ঘোর অন্যায়। নাজা হয়তো গাদ্দারি করছে, কিন্তু তাই বলে তৌসির এভাবে ওকে আঘাত করবে? তৌসির নাজাকে কিছু না বলে নিজের বিবেকের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়। তৌসিরের ভেতরে একদিকে ঘৃণা, অন্যদিকে অসহনীয় যন্ত্রণা। আর নাজা, সে মনে মনে কালেমা পড়তে শুরু করে। তার বিশ্বাস এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেই তৌসির তাকে মেরে ফেলবে। এই মুহূর্তে ঠিক তখনই তাদের এই চরম উত্তেজনাময় সময় দরজার চৌকাঠে এসে দাঁড়ান বিবিজান আর দাদাজান। দাদাজান শান্ত অথচ ভারী কণ্ঠে তৌসিরকে পেছন থেকে ডাক দেন। ও তৌসিফ, এইদিকে আয়। তৌসির পিছনে ফিরে তাকায়। দাদাজান আর বিবিজানকে দেখে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে সেদিকে যায়। বিবিজান ঘরে ঢুকতে ঢুকতে বড় গলায় বলেন, তৌসির, আমার তো মনে হয় তোর লগে যে এই কামটা করছে এইটা তোর বউই। নাঝা নিথরের মতো পড়ে থাকে যায় নামাজে। এবার বিবিজানও জেনে গেছেন এটা কার কাজ। নিশ্চিত এবার নাঝাকে মেরে ফেলবেন সবাই মিলে। তৌসির বিবিজানের কথায় নাঝার দিকে আর চোখে তাকায়, তারপর সামনে তাকিয়ে বলে, বিবিজান, তুমি সব সময় কেন আমার বউয়ের ওপর দোষ দিয়ে কথা কও? ফারদিন আর আমি তো এটা প্রাং করছি সবার লগে, একটু সবার রিয়াকশন বোঝার লাইগা। আমার বউ তো এটারে হাসা মনে কইরা নামাজে বসে কাঁদতাছে। দাদাজান এটা শুনে ঝাড়ি দিয়ে বলেন, সাওয়ার সাওয়ার ছাড়ায়া দিমু একদিন বালগিরি করো।
তোর মা আর আমার নাতবউ কি ভয়টা পাইছে তুই জানস এইটা? তৌসির মনে মনে হাসে। তোমার নাত বউ যে এইটার মূল ঘটিকা, এটা কেমনে বলবো তোমারে দাদা যান? বিবিজান হতাশার শ্বাস ফেলে বলেন, তৌসির, যা তোর মারে দেখায় বেহুশ হইয়া চিত হইয়া গেছে। এই বলে নাজহার দিকে তাকিয়ে বলেন, আয় নাজহা, তুই আয় রান্নাঘরে, কাম আছে। নাজহা স্তব্ধ হয়ে বসে থাকে। অবশেষে পুরো খেলার আসল চিত্রটা তার কাছে স্পষ্ট হলো। সে বুঝতে পারে এই পুরো খেলাটা তৌসিরই সাজিয়েছে। তৌসির নিজেই যেচে নাজহাকে ফাঁদে ফেলেছে। ফারদিন যেন নতুন ওসি এবং ঘুষ নেয় না, যার সঙ্গে তৌসিরের সম্পর্ক খারাপ। এই সমস্ত তথ্য নাজহা জেনেছিল তৌসিরের কাছ থেকে। তার মানে এটা এখন জলের মতো পরিষ্কার। তৌসির সবকিছু পরিকল্পনা মাফিক করেছে। তৌসির নিজে নাজহার সামনে প্রমাণগুলো এনে দিয়েছে, আর নাজহা বোকা বনে সেই প্রমাণগুলো ফারদিনকে দিয়েছে। অথচ এখন নাজহা নিশ্চিত ফারদিন আসলে তৌসিরেরই লোক। কিন্তু এখন একটি প্রশ্নই নাজহাকে কুরে কুরে খাচ্ছে, কেন, কী কারণে তৌসির তাকে বাঁচিয়ে রাখছে? কেনই বা সে সবার সামনে সত্যটা প্রকাশ করছে না? নিশ্চয়ের পেছনে কোনো বড় স্বার্থ লুকিয়ে আছে। তৌসির আর নাজহার দিকে তাকালো না। তৌসিরের চোখে মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে যায়। মা আগে পরে দুনিয়া, এই চিন্তায় সে দ্রুত মাকে দেখতে চলে যায়। তৌসির কুঠিরে এসেছে। কুঠিরের গেটের সামনে একটা টং দোকান আছে। এই টং দোকানটা তারাই দিয়েছে গ্রামের এক গরিব লোককে দোকান দিয়ে দেওয়ার জন্যে। সে মাকে দেখার রুমে গিয়েছিল নিজের ইচ্ছাধারী নাগিনের সাথে হিসাব চুকাতে, কিন্তু গিয়ে আর নাজহাকে পায়নি। বিবিজান তাকে রান্নাঘরে নিয়ে গেছেন। বেশিক্ষণ অপেক্ষা না করে তৌসির কুঠিরে চলে এসেছে। দোকানটা ভেতরটা গ্রামের ছোট্ট এক আড্ডাখানা। একপাশে চা নাস্তা আর মুদি জিনিসপত্রের ব্যবস্থা। চায়ের কাপে ধোয়া ওঠে, কেউ বিস্কিট চুবিয়ে খায়, কেউ আবার চীনা বাদামে ঠোঙা হাতে গল্পে মত্ত। আরেক পাশে আলাদা আলাদা টেবিল পেতে বসানো ক্যারাম, লুডো, দাবা খেলার আসর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবু খেলোয়াড়দের ভিড় কমে না। দোকানের কোনায় রাখা আছে পুরনো একটা বক্স টিভি। স্ক্রিনে দাগ পড়েছে, তবু তাতে খবর, সিনেমা বা ক্রিকেট ম্যাচ চললেই দোকানের ভেতর ভিড় জমে যায়। কেউ গল্প করছে, কেউ আবার টিভির দিকে হেলান দিয়ে চোখ মেলে তাকিয়ে আছে। টিভি দেখার লোভে অনেকে কাজ ফাঁকি দিয়ে এখানে চলে আসে। তৌসির দোকানে ঢুকতেই কাউন্টারে বসে থাকা লাল মিয়া হেসে বলেন, তৌসির মামা, চা দিমু নাকি এক কাপ? লাল মিয়ার মুখে তৌসিরের কথা শুনে সবাই এক ঝলক তাকান ওর দিকে। এখানে একপাশে নাজেম চাচা, ফারদিন, নুহমান আর কেরামত ক্যারাম খেলছিলেন। আরেক পাশে রুদ্র আর মিনহাজ মামা দাবা খেলছিলেন। টিভিতে চলছিল লুসিফার মুভি। কাব্যরা সবাই মিলে সেটা দেখছে, কিন্তু তৌসির লক্ষ্য করে দেখে ধ্রুব এসবে নেই। ও এক কোণে বসে বেদনার গান শুনছে, আর শুনবেই বা না কেন, ওর সাথে যে জমের বিয়ে ঠিক হয়েছে। তৌসিরের সাথেও ইকরার তর্কাতর্কি লেগে যায়। ইকরা জবর এক চিজ। তৌসির নাজেম চাচাদের পাশে গিয়ে দাঁড়ায়। মিনহাজ মামা আর রুদ্র খেলা ছেড়ে এসে তৌসিরের পাশে দাঁড়ান। ফারদিন ক্যারাম বোর্ডের স্টিক ফটাস করে ঠুকে দিতে দিতে একগাল হেসে বলে, কি অবস্থা তৌসির ভাই? নাজেম চাচা বোর্ডে বরিক পাউডার দিতে দিতে হেসে বলেন, কি আর হইব, বউ যে বাস দিছে। তৌসির এটা শুনে নাজেম কাকাকে ধমকে বলে, শুয়োরের বাচ্চা বন্ধ করলে ওর আমি কেউ শুনিয়া শুনবি বলছি না, কেউ যেন না জানে এইটা আমার বউ ভুল করছে, আমি দেখে নিমু। তোরা দয়া কইরা মায়া কইরা কাউরে কইস না এগুলো। ফারদিন দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, ভাই এসব বাদ দেন, আপনার বউ যে লেভেলের অভিনয়টা করলেন আমি তো টাসকে খাইছিলাম, প্লাস উনি আপনার বউ এটা জেনে আরও বেশি খাইছে। তৌসিরের কেন জানি ফারদিনের কথাটা পছন্দ হয় না। ফারদিনের কথার মধ্যে একটা নজর খারাপ খারাপ গন্ধ পায়। তারপরও কিছু বলে না। রুদ্র তৌসিরের কাঁধে হাত রাখতে রাখতে জিজ্ঞাসা করে, এখন কি করবা? ভাবিকে কিছু শাস্তি টাস্তি দিবা নাকি? নুহমানের হাতে স্টিক ছিল, সেটা তৌসির নিয়ে একটু ঝুঁকে বোর্ডে রেখে ঠুকা মারতে মারতে বলে, শাস্তি আবার কি? আমার বউ আমার লগে গাদ্দারি করবে আরো 100 বার করবে। বললাম না একদিন বউয়ের লাইগা সব মাপ। মিনহাজ মামা হাসতে হাসতে বলেন, বউয়ের প্রেমে অন্ধ হইয়া আবার কুয়াতে পইরা মরিও না। ফারদিন মিনহাজ মামার কথায় কুটিল হেসে জবাব দেয়, আরে অন্ধ হইবেন না, যে যাই বলুক তৌসির ভাই আপনি কিন্তু জিতছেন, একদম খাঁটি বীজ পাইয়া গিয়েছেন। এমন একটা সুন্দরী বউ যদি আমার কপালে চড়ত তাহলে বিছানায় ছাড়তাম না মাসের মধ্যে। তৌসিরের গা জ্বলে ওঠে ফারদিনের কথা শুনে। ওই স্টিক রেখে ঠান্ডা চোখে ফারদিনের দিকে তাকায়, শুধু তাকায়। তারপর কিছু না বলে জোরে স্টিকে একটা ঠুকা মারে আর বলে, ফারদিন নজর ঠিক রাখ,
আমার বউয়ের নাম আর মুখে নিস না। ফারদিন তৌসিরের কথায় হাসতে হাসতে বলে, আরে কি কোন ভাই, নজর ঠিকই আসে আমার। ভাবি হিসাবে বললাম, দেবর হয়ে এতটুকু মজা তো করতেই পারে। তৌসির এবার সোজা হয়ে দাঁড়িয়ে ফারদিনের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, হ্যাঁ, সে তো করতেই পারিস, কিন্তু তারও লিমিট রাখিস। আমি আবার মানুষ ভালা না। এই বলে রুদ্রের দিকে তাকিয়ে বলে, চল মামা, পার্টি অফিস যাই। রুদ্র মাথা নেড়ে বলে, চলো। তৌসির আর রুদ্র বেরিয়ে যায় আর বাকিরা আবারও খেলায় মন দেয়। ফারদিন তৌসিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে, তোমার বউকে একদিনের জন্য হলো আমার চাই, মেয়র সাহেব। এই বলে শয়তানি হাসি হেসে ওঠে। এদিকে ধ্রুব ও বিরহের গান শুনছিল আর গাচ্ছিল। এমন সময় ফোনে কল আসে। এই নিয়ে 7বার কল আসলো, তারপরও ধ্রুব ধরছে না। কলটল ধরার মুডে নাই এখনো, কিন্তু পরপর এত কল দেখে এখন বাধ্য হয়ে ধরে। কল ধরে কানে লাগাতেই ওপাশ থেকে ছ্যাদ করে উঠে একটা গলা। এ নটি নাতি, কই থাকিস তুই? এত কল দেই ধরিস না কেন? ধ্রুব বুঝে যায় এটা ওর গুণবতী, শুধু গুণবতী না, মহাগুণবতী হবু বউ। ধ্রুব বিরক্তিতে তেতো গলায় বলে, কি হয়েছে? ইকরা ওপাশ থেকে বলে, আমার অফিসে একবার আসো তো। ধ্রুব সাফ সাফ বলে দেয়। বিয়ে ঠিক না হতেই শুরু হয়ে গেছে তোর নাটক, আমি পারবো না। ইকরা দাঁতে দাঁত চেপে বলে, তুই আসবি নাকি আমি আসবো? আমি যদি আসি তাহলে আজ একেবারে বিয়ে করে তোর ঘাড়ে উঠবো, কোনটা ভালো হবে? ইকরা, ভালো লাগছে না এগুলো। এই মাদারবোর্ড, তুই বাংলা কথা বুঝিস না? বলছি আসতে তো আয়, একটা প্রয়োজন আছে, এর জন্য বলতেছি, নয়তো তোরে ধরে টানাটানি করার ইচ্ছে আমার নাই। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে তীক্ষ্ণ সুর ধারণ করে বলে, ইকরা, সুন্দর করে কথা বল, আসছি আমি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, খুব প্রয়োজন। হুম। এই বলে ধ্রুব ফোন রেখে মনে মনে বলে, জীবনটা বড়ই পাতা হয়ে যাবে। রাত এখন 10টা। ঘন অন্ধকারে ঢাকা পড়ে আছে শহরতলির চেনা রাস্তাগুলো। তালহা ভাই স্টুডিও থেকে বাড়ির দিকে হেঁটে ফিরছেন। প্রতিটা পদক্ষেপে তার ক্লান্তি আর একাকিত্বের সুর বাজে। গলার সুর ভালো বলেই একটা ছোট ইউটিউব চ্যানেল চালান, বিভিন্ন চলচ্চিত্রের ব্যাখ্যা দেন। এই সামান্য উপার্জনেই তার দিন চলে। বাবার বিপুল অর্থের প্রাচুর্য আছে, কিন্তু সেই হারাম টাকার ছায়াও তিনি মারান না। নিজের উপার্জনের সামান্য আলোতেই তিনি জীবনকে মাপেন। কারো কাছে হাত পাতার চেয়ে তিনি এই দৈন্যকে শ্রেয় মনে করেন। আজ 12 তারিখ, কাল 13 তারিখ ওনার জন্মদিন। গত বছর এই সময় তিনি ভাবে ফিরেছিলেন আর নাঝার অস্থির কলগুলো কেটে দিচ্ছিলেন। নাঝাই প্রতি বছর তার জন্মদিন মনে রাখত। সে সবার আড়ালে তাকে পায়েস বানিয়েও খাওয়াতো। নাঝার হাতের রান্নার স্বাদ অমৃত, আর সেই পায়েস সে তো ওনার নাঝার মতোই অতিশয় প্রিয়। কিন্তু আজ আর সেই পায়েস খাওয়া হবে না। বাড়ি ফিরে সেই মধুর গন্ধ আর উষ্ণ স্পর্শ আর জুটবে না। তালহা ভাই আকাশের দিকে তাকান। অফুরন্ত তারার মেলা, তাতে নাঝার স্মৃতিগুলোর মতো উজ্জ্বল অথচ নাগালের বাইরে। দীর্ঘশ্বাসটি বুক চিরে বেরিয়ে এলো। ফিসফিস করে আফসোস করে পড়ল উনন ঠোঁট থেকে। নাঝা, আমার প্রিয় নাঝা, তোকে আমার ভীষণ প্রয়োজন রে। তুই আমার কেন হলি না? না না, হয়তো তুই আমার হওয়ার ছিলি না বিধায় আমার হলি না। মাথা নিচু করলেন তিনি। পদ্মার চোখে আর ধরা পড়ে না, কেবল অন্তরে যন্ত্রণা শোনা যায়। সে অন্যের জেনেও তাকে আপন ভাবিতে দ্বিধা লাগে, ফের তাকে ভুলিতেও প্রাণ পুড়ে। অসহ্য এক ভার চেপে ধরেছে বুক। নিজেকেই প্রশ্ন করেন তালহা, এ কেমন দ্বিধায় আমি পড়িলাম? এমন দ্বিধায় বুঝি কেবল প্রেমিককেই পড়িতে হয়? তিনি ধীরে ধীরে পকেট থেকে মানিব্যাগটা বের করেন। মানিব্যাগের ভাঁজে রাখা নাঝার একটা ছবি। স্নিগ্ধ হাসিমাখা সেই ছবির দিকে তাকিয়ে তালহা ভাই আঙ্গুল বুলিয়ে দেন। মনে হয় স্পর্শ করছেন এক অলিত স্বপ্নকে। কণ্ঠে অপার অসহায়ত্ব নিয়ে বলেন, তুমি হয়তো আজ এই মুহূর্তে তোমার স্বামীর বক্ষে মাথা রেখে আবেশে নিদ্রায় আচ্ছন্ন, আর দেখো তোমার জন্য আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমায় নিয়ে কত শত দ্বিধার আঘাতে বিহন। তোমার আপন করে চাওয়াটি বুঝি মারাত্মক ভুল ছিল। তুমি আমার হওনি বলেই আজ তোমার শূন্যতায় পড়ছি। রবি ঠাকুর তো বলেই গেছেন, আমি হয়তো তেমনই এক হতভাগা। তোমাকে পাওয়া না পাওয়ার এক এক আকাশ সমান অনিশ্চয়তা। তারপরও রোজ ভাবি তুমি আমার, জানো, না পাওয়ারও এক ধরনের পাওয়া। এই যে তোমাকে পেলাম না, অথচ সারা জীবন শুধু চাইতেই থাকবো, এটা কি ভালোবাসা নয়? তিনি হাসলেন, করুণ এক উপহাসের হাসি। বিয়ের দিন রাতে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে না আমি আর কারো প্রেমে পড়বো কিনা? শোনো প্রাণ সঞ্চারিণী, প্রাজ্ঞরা জীবনে একবারই প্রেমে পড়ে, সরল মনা বুকারা দ্বিতীয়বার, আর চরিত্রহীনরা পড়ে বারবার। আর আমি তো বোকা নই।
আর সরল মনের অধিকারও না। আর না আমি চরিত্রহীন। তাহলে বলো তো কিভাবে পড়বো? তোমার মায়াকে ইহকালে কাটিয়ে উঠতে পারবো না। মৃত্যুর আগ অবধিও হয়তো তুমি থেকে যাবে মায়া হয়ে অন্তরের অন্তরস্থলে। তুমি আমার ভীষণ আপন কেউ ছিলে, আজও আছো, আর সারা জীবনই থাকবে। তোমার স্থান আমার এই হৃদয়ে। তুমি ব্যতীত সবার জন্যই হারাম। তোমায় না পেয়ে আমি কষ্টে আছি, খুব কষ্ট। ততটা কষ্ট যতটা প্রকাশ বা বর্ণনা করা অসম্ভব। তারপরও বলি, তোমায় আমি না পেয়েও ভালোবাসি। রাতের খাওয়া দাওয়া শেষে এবার এলো ঘুমানোর পালা। সারাটা দিনেও তালুকদারের মাইয়ার দেখা পায়নি তৌসির। আড়ালে থেকেছে নাঝা, আর তৌসিরও বাড়িতে ছিল না, পার্টি অফিসে চলে গিয়েছিল। এসে গোসল করে খাওয়া দাওয়া খেয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘরের মাঝখানে তাকায়, দেখে নাঝা দাঁড়িয়ে আছে খুবই শান্ত রূপে। তৌসির নাঝাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে নাঝার দিকে এগিয়ে যেতে যেতে বলে, সারাদিন আমার কাছ থেকে লুকাইয়া কি হইল? শেষে তো আমার বুকে ঘুমাইতেই হইব। ভয়ে নাঝার পায়ের তালু পর্যন্ত কাঁপতে থাকে তৌসিরের কথায়। এখন তৌসির নিশ্চয়ই শেষ করে দিবে ওকে। নাঝা ভয়ে ভয়ে তৌসিরের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমাকে মেরে দিবেন তৌসির? আমাকে মেরে দিবেন? কথাটা যতটা সহজে বলল নাঝা, ততটা সহজ হলো না তৌসিরের পক্ষে শোনাটা। কেমন করে বুকের ভিতর মোচড় দিল, মনে হলো জ্বলন্ত কয়লার গুঁড়া তৌসিরের কানে কেউ ঢেলে দিয়েছে। নাঝা যে এই কথাটা অভিনয় করে বলছে তা অবশ্য তৌসির বুঝে গেছে। অভিনয় জেনেও তৌসিরের বেশ খারাপ লাগলো। তবে কেন? এই গাদ্দারের জন্য এমন লাগলো, কি জন্য লাগলো তা জানা নেই তার। তৌসির জবাবে তিক্ত সুরে বলে ওঠে, তুই যে লেভেলের পড়ো মাগি, তারপরও কি তোরে জীবিত রাখা যায়? তৌসিরের মুখের এই বিশ্রী গালি শুনে নাঝা এক মুহূর্তের জন্য চোখ বুজে নেয় অপমানে। তারপর আবারও খুলে ভয়কে দূর করে তৌসিরের চোখে চোখ রেখে বলে ওঠে, তাহলে মেরে ফেলুন না। তৌসির এখন আর নাঝার চোখে ভয় দেখে না, বরং দেখতে পায় মৃত্যুর অপেক্ষা। তৌসিরের মনটা বিষাদে মিশে যায়। নাঝাকে কিছুতেই ভয় দেখাতে পারছে না, বড্ড সাহসী তার বাঘিনী। তৌসির এতে ঠোঁটের কোণে কঠিন হাসি নিয়ে ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলে, ডাকাইতের বাচ্চা, তুই যে গাদ্দারিটা করলি আমার লগে, তোরে তোমাকে চাপাতি দিয়া পিস পিস করে কাটমু, তারপর মারমু। এই বলে বা হাত দিয়ে ডান শার্টের হাতা গুটাতে গুটাতে নাঝার দিকে আরেক কদম আগায়। নাঝা ভয়ে কি করবে খুঁজে পায় না। ও ঢোক গিলে তড়িৎ গতিতে গিয়ে বিছানার বেডের নিচে রাখা ওয়ালাত আর পিস্তল বের করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কপাল বরাবর ঠেকায়। এটা তাকে সেদিন মাস্টার চাচ্চু সেফটির জন্য দিয়ে গেছেন। প্রথম যখন পিস্তল ধরেছিল হাত পা কিডনি সহ কাঁপছিল, কিন্তু এখন আর কাঁপে না। প্রতিদিন নাঝা দুবার করে লুকিয়ে প্র্যাকটিস করতো পিস্তল ধরে হুমকি দেওয়ার। নাঝা তৌসিরের কপালে ওয়ালথার পিটি ঠেকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, গাদ্দার তো আপনি মিয়া। বড়শিতে যেমন মানুষ টোপ দিয়ে পানিতে ফেলে আর মাছ তা খাওয়া ভেবে গিলে, আপনার করা অপরাধগুলো ওই টোপ ছিল, যেগুলো আমি মাথা মোটা বলদ প্রমাণ ভেবে ওই জানোয়ার বাচ্চাকে দিয়েছিলাম। আমি ভাবিনি ওই ওই গাদ্দার, ও একটা গাদ্দার। যদি জানতাম তাহলে এমন মিস্টেক করতাম না। মারবেন আমায়? খবরদার এই চিন্তা মাথায় আনবেন না। দেখতে পাচ্ছেন হাতে কি? ওয়ালথার P99, জার্মান কোয়ালিটির। একটা ঢুকলে সোজা উপরে। নাঝারে বাড়াবাড়ি দেখে তৌসির হতবাক। তৌসির ভ্রু কুচকালো। তারপর মুহূর্তে নিজের কোমরে গোজা গ্লক 17 নামে নিজের পিস্তলটা এক ঝটকায় বের করে পিস্তলের ঠান্ডা নলটা নাঝার পেটে চেপে ধরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, গ্লাক 70 অস্ট্রিয়ান, কিন্তু দেই গাইথা। নাঝার রু কেঁপে উঠে। নাঝা ধরে আছে তৌসিরের কপালে পিস্তল, আর তৌসির ধরে আছে ওর পেটে। নাঝার হাত তীর করে কাঁপতে থাকে। এখন ও যদি শট মারে তাহলে তৌসিরও মারবে। নাঝার পিস্তলে তো বুলেট আছে কিনা সে তাও জানে না, শুধু আত্মরক্ষার জন্য পিস্তলটা ধরেছে। কিভাবে গুলি ছুটতে হয় তাও জানা নেই সঠিকভাবে। তৌসির নাঝাকে ভয় দেখাতে ট্রিগার টেনে ধরে। সেফটি মুডে থাকা ট্রিগার টেনে ধরে চাপ দিতে হয় বুলেট ছোড়ার জন্যে। তৌসির ট্রিগার টানতেই নাঝা সারা শরীর কেঁপে ওঠে। ওর হাত থেকে নিজের অজান্তে পিস্তল টাস করে মাটিতে পড়ে যায়। নাঝার পিস্তল ফ্লোরে পড়তে তৌসির বা হাত বাড়িয়ে সারাশির মতো হাত ওর কোমরটাকে গুড়িয়ে দেওয়ার উপক্রম করে খামচে ধরে। একটা পয়সাচিক টান দেয়, সাথে সাথে নাঝা শূন্যে ভেসে গিয়ে তৌসিরের পাথরের মতো শক্ত বুকের উপর আছড়ে পড়ে। ওর ফুসফুস থেকে সবটুকু বাতাস সশব্দে বেরিয়ে যায়। কিন্তু ও দম নেওয়ার চেষ্টা করার আগে তার চেয়েও ভয়াবহ কিছু ঘটে। ওর পেটে নরম ত্বকে ঠিক পাঁজর ঘেঁষে একটা অসম্ভব ঠান্ডা কঠিন গোলাকার বস্তুর মুখ চেপে বসে, আর তা হলো পিস্তলের নল। নলটা আরও গাঢ়ভাবে ঠেসে ধরে তৌসির দাঁত চেপে বলে, দিতাম চাপ।
এমন পরিস্থিতিতে পড়ে নাজার নিঃশ্বাসটা গলার কাছে এসে দলা পাকিয়ে যায়। ওর মনে হলো ও আর কোনোদিনও শ্বাস নিতে পারবে না। সমস্ত রক্ত মনে পা বেয়ে নেমে গিয়ে মেঝেতে মিশে যাচ্ছে। শরীরটা অবশ অসাড় হয়ে গেছে। এইমাত্র তৌসির শেষ করে দিবে ওকে। নাজা আর ভয় পায় না, ভয়কে জয় করে চিৎকার করে বলে ওঠে, দিন, আমি মরে যাই আমি। তৌসির ওর কোমর আরো চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলে, নাজা, তুই আমার লগে কেন এমন করলি? আমি খারাপ তুই জানিয়া তো বিয়ে বইছিলি, তারপরও কেন গাদ্দারি করলি আমার লগে? তুই নোবেল প্রাপ্ত গাদ্দার জানিয়াও আমি তোরে বিশ্বাস করলাম, আর তুই এই প্রতিদান দিলি। এই মাগি, যখন নাটক করলি আমি যাওয়ার সময় কাঁদলি কেন জানোস? তোর চোখের ওই মিথ্যা পানি আমি সত্য মনে করছি। আমি মনে করছি ওইটা তোর বাপ চাচার কাজ, তোর না। তুই শুধু ওগো প্রাণ দিছোস, কিন্তু যখন রুম আর ফোন চেক দেওয়া হয় তখন তোর আসল সত্য জানতে পারি। না যা, তোর চোখের ওই মিথ্যা পানি আর অসহায় চাহনি আমাকে শেষ করে দিয়েছিল রে। জানোস, একটা জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া তুইলে নিলে যে অনুভূতিটা হয়, তেমন হয়েছিল আমার। আমি তোরে আপন ভাবলাম, আর তুই এভাবে আমার বিশ্বাস ভাঙলি। নাজা তৌসিরের প্রতিটা কথায় ওর চোখে চোখ রেখে শুনে এবার কঠিনভাবে শুধায়, আপনার সঙ্গে সংসার করব, আপনার সাথে? আপনি আমার চাচার খুনি। আপনার জন্য আমার তিনটা চাচাতো ভাই বোন এতিম। আপনার জন্য আমার 25 বছর বয়সী চাচি বিধবা জীবন কাটাচ্ছেন, শুধুমাত্র আপনার জন্যে। আপনার সাথে যা করেছি তাতে বিন্দুমাত্র ভুল নেই। আপনাকে তো কুপিয়ে মারা উচিত ছিল আমার, যেভাবে কুপিয়েছিলেন আপনি আমার নূর চাচাকে। তৌসির দাঁতে দাঁত চেপে নাজাকে ঝাঁকিয়ে তুলে বলে, তোর চাচারে আমি মারি নাই, আব্বারে কোপ মারতে আইছিল। আমি শুধু ধাক্কা মারছি, ধাক্কা খাইয়া পইরা শ্বাসকষ্ট উঠছিল। তারপর তোর চাচারে মারের মাঝখান থেকে তোর বাপ আর তোর ইকবল চাচা নিয়ে যায়, পথে মইরা যায়। নিজেরাই লাশে কোপায় যাতে আমারে ফাঁসাইতে পারে, কিন্তু কোর্টে প্রমাণ হয়নি এইটা। ফরেন্সিক করে সত্যিটা প্রমাণ হয় তোর ওই লেওরা চালাক ফুপি নিজের ঘাট থেকে দোষটা নামানোর লাইগা কেসটা বন্ধ করে দেয়। তুই জানোস না এগুলো? নাজা তৌসিরের মুখ থেকে সত্যটা শুনে হতভম্ব হয়ে তৌসিরের মুখ পানে চেয়ে থাকে। নাজা নিজেও সত্যটা জানে, তারপরও এইটা না জানার ভান করে বলেছে যাতে তৌসির আসল উদ্দেশ্য আজ করতে না পারে। নাজা নিশ্চুপ হয়ে পাথরের রূপে দাঁড়িয়ে রয়। তৌসিরের পিস্তলের নল দিয়ে গুতা মেরে জিজ্ঞাসা করে, দেই, চালিয়ে দেই। নাজা তৌসিরের প্রশ্নটা শুনে স্থির হয়ে যায়। বুকের ভেতরে সহস্র ডমরু বেজে উঠে একসাথে। ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ছাড়েও। এই শ্বাস শুধু বাতাস নয়, জঠরের ভেতর জমে থাকা জমাট বাঁধা আতঙ্কের হিমশীতল বাষ্প। মৃত্যু খুব ভয় হয় না, যার মারাত্মক ভয়, এত ভয় যে শিরায় শিরায় রক্ত চলাচল স্তব্ধ হয়ে যেতে চাইছে। ভেতরে সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে যতবার সে জোর করে মুখ থেকে উচ্চারণ করছে। মেরে দেই। ঠিক ততবারই তার মন প্রাণ সেই কথার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠেছে। মন চায় আরেকটু, শুধু আরেকটু থেকে যেতে এই পৃথিবীর মায়ায়। এই অপরূপ পৃথিবীতে আরও একবার রং দেখতে চায় সে নিজের হাতে, সেই রঙে নিজেকে সাজাতে চায়। জানে তো এই খেলা ফুরলে আর তো ফেরা হবে না, আর তো জন্ম হবে না। জন্ম যে একটি বাড়ি হয়। অসহায়ত্বে নাঝার সমস্ত শরীর এলিয়ে আসে। এই মুহূর্তে নাঝার চোখ দুটি জীবনের শেষ আশ্রয়টুকু খুঁজছে। শিশুর মতো করুণ মরণাপন্ন দৃষ্টিতে সে তৌসিরের চোখে চোখ রেখে ফিসফিস করে বড্ড অসহায় ভঙ্গিতে জিজ্ঞাসা করে, আমায় বাঁচিয়ে রাখা যায় না? এখানে প্রশ্নে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু এক আরতি, এক আকুল মিনতি। মৃত্যুর হিমশীতল দরজায় দাঁড়িয়ে জীবনের শেষ উষ্ণতার জন্য এক করুণ কাকুতি। এই আকুতি শুনে তৌসির উত্তরে কঠিন গলায় বলে, না যায় না, তোর মতো ডাকাতকে বাঁচানো সম্ভব না। মাফ করে দিন না আমায় তৌসির, আমার খুব খুব বাঁচার ইচ্ছা। এই পৃথিবীর একটুখানি সুখ অনুভব করার খুব আক্ষেপ আমার। দিবেন প্রাণটা ভিক্ষা? তৌসির তো জীবনেও নাঝাকে মারবে না, শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমন করছে। তাই রুক্ষ গলায় বলে ওঠে, তোর মতো নোবেলপ্রাপ্ত গাদ্দারে বাইসে রাখার নিজের কথা নে, আজার লেগে ঘোরা একই কথা। নাঝা কাতর দৃষ্টিতে তৌসিরের চোখে চেয়ে অনুনয়ময় গলায় বলে, আমাকে সত্যি মেরে ফেলবেন? তৌসির পিস্তলের নলটা আরো শক্ত করে ধরে বলে, তুই তো মির্জাফরের পুরো ভার্সন, তাই তোরে শুধু মারমু না, মাইরা তোরে মির্জাফরের কবর পাশে কবর দিয়ে আসমু। নাজা কিছু খুঁজে পায় না, আকুতি করে লাভ হবে না। তৌসির নির্দয়, সে জানে। নাজা হঠাৎই দুই হাতে তৌসিরের হাতে ধরা পিস্তলটা চেপে ধরে বলে, গুলি ছুড়ুন, ছুড়ুন বলছি। নাজার হাত থেকে তৌসির পিস্তল সরাতে চায়। ট্রিগার টানা চাপ
লাগলেই গুলি চলে যাবে। তৌসির ওর হাত সরানোর চেষ্টা করে ধমকে বিষাক্ত গলায় বলে ওঠে, এ সিনাল স্যার টিকারটা চাপ লাগবো। নাজা শক্তি দিয়ে পিস্তল ধরে চিৎকার করে ওঠে। মারবেন তো মেরে দিন না, মারুন বলছি। তৌসির ওর হাত থেকে ছাড়াতে চায়, কিন্তু নাজা ছাড়ে না। ধস্তাধস্তির এক পর্যায়ে টাস করে বেজে উঠে একটা শব্দ, দুজনের হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে যায়। তৌসিরের শ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা অবশ হয়ে আসে। নাজা আর ধরে রাখতে পারে না। অবশ হাত পা দিয়ে কি আর কোনো কিছু ধরে রাখা সম্ভব? চামড়ার নিচে স্নায়ুগুলো স্তব্ধ হয়ে যায় তৌসিরের। সারা শরীর হিমশীতল হয়ে আসে। নাজার পেটের ডান দিকে বুলেট গেঁথে গেছে, ও নিজেই নিজেকে গুলি মেরে দিয়েছে। নাজা দাঁড়িয়ে থাকতে পারে না, টলতে শুরু করে। পেটের ডান পাশে হঠাৎ আগুনের ফুলকি বিস্ফোরিত হয়ে গেছে। নাজা কিছুই বুঝে উঠতে পারে না। এক মুহূর্ত আগে পৃথিবীটা ছিল চলমান, আর এখন সবকিছু থমকে গেছে। বাতাসের শব্দ, এমনকি নিজের নিঃশ্বাসও মনে হচ্ছে দূরে কোথাও আটকে গেছে। গুলির দাহ শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছে আগুনের মতো। প্রতিটা স্নায়ুতে ব্যথার অশ্রু গড়িয়ে নামছে। ও চায় চিৎকার করতে, কিন্তু গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুধু নিঃশব্দে কাঁপছে। নাজা টলতে থাকে, আর তখনই ওর চোখ পড়ে নিজের পেটের ডান পাশে গাঢ় লাল রঙের ভেজা দাগে। সাদা ড্রেসের একাংশ রক্তে ভিজতে শুরু করেছে। রক্তটা প্রথমে ধীর গড়িয়ে নামে, তারপর হঠাৎ ফিচফিচ শব্দ করে ফেটে বের হতে লাগে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে নাজা দুই হাতে পেট চেপে ধরে। তৌসিরের বুক থেকে সরে যায়। সরে যেতেই ফ্লোরে ওর রক্তাক্ত শরীরটা লুটিয়ে যায়। তৌসিরের ধরে রাখার শক্তি নেই আর। নাজা মাটিতে পড়ে তৌসির অনেক কষ্টে শক্তি জাগিয়ে এক হাত ওর হাত টেনে ধরে, অন্য হাতে ওর পেটে রক্তের ফোয়ারা যে ছুটেছে সেখানে চেপে ওর মাথার পাশে বসে হন্তদন্ত হয়ে বলে, ও সিনাল, তুই কি করলি এটা? জানহা, তুই এত সহজে মরতে পারস না। এই মন্দ লোকের ঘর তোর করতেই হইব। জানহা, আমার লগে গাদ্দারি কইরা এমনি মরতে পারস না তুই। কেন গুলি করছস তুই? তৌসিরের এই আহাজারি শুনে নাজা খিলখিলিয়ে হেসে ওঠে। পেট থেকে হাত সরিয়ে রক্তাক্ত হাতে তৌসিরের গাল ছুঁয়ে দিয়ে বলে ওঠে, জানি মরতে আমায় হবে। মেয়র সাহেব যদি মরে যায়, তাহলে এই গাদ্দারের লাশটা আগুনে না পুড়াইয়া কবর দিয়েন। তৌসির এই কথাটা শুনে চিৎকার করে ওঠে, জানহা, তোরে কে কইছে আমি তোরে মারমু? তুই আমার বউ, তোরে কেমনে মারমু আমি? আমার সাথে করা তোর সব দোষ মাফ। তালুকদারে মাইয়া, আমার নিউতে আমার বেলায় বরাবরে বড্ড নিষ্ঠুর রে। তুই অমন নিষ্ঠুর হইবি? তুই আমার লগে গাদ্দারি করিস, সারা জীবন করিস। তুই গাদ্দারি করে আমার শুধু জেলে কেন, কবরেও পাঠিয়ে দিস। আমি কোনো অভিযোগ করবো না, সত্যি বলছি, কোনো অভিযোগ করবো না। চোখ খোল, কই তোরি, চোখ খোল, চোখ বন্ধ করিস না। এই বলে তৌসির নাজাকে কোলে তুলে নিতে থাকে। নাজার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। অনেক কষ্টে বা হাত দিয়ে তৌসিরের গলা জড়িয়ে ধরে রক্তাক্ত হাতটা তৌসিরের গালে আবারও হাত রেখে মুচকি হেসে বলে, তৌসির সাহেব, যদি ফিরতে পারি তাহলে আবারও বিশ্বাসঘাতকতার খেলা খেলবো আপনার সাথে। ওই খেলায় কিন্তু আমাকে রানী বানাতে হবে। তৌসির আর কিছু শোনে না। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এই মেয়ে কিভাবে বুঝবে যন্ত্রণার কথা? ও যে অনুভূতিহীন। তৌসিরের যে ভারী ব্যথা লাগছে বুকে, প্রাণটা কেউ বোধহয় টেনে হিঁচড়ে বের করে নিয়েছে। এই মুহূর্তে নাজার পেট থেকে টলটলিয়ে রক্ত বেরোচ্ছে। সাদা কামিজের ডান অংশ লাল রূপ নিয়েছে। তৌসিরের সাদা পাঞ্জাবিতে লাল দাগ লেগে আছে। তৌসির ঘর থেকে বেরোতে বেরোতে ওকে শাসিয়ে বলে দেয়, তালুকদারে মাইয়া, এভাবে মৃত্যুর অজুহাতে পালিয়ে গেলে হবে না। এই মন্দ লোকের নিন্দার সংসার তোকে করতেই হইব। তৌসিরের চাপা কণ্ঠস্বর নাজার কর্ণকুহরে প্রবেশ করে ঠিকই, কিন্তু সেই শব্দগুলিকে মস্তিষ্কে প্রক্রিয়াকরণ করার মতো সামান্য শক্তিও অবশিষ্ট নেই তার। সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ায় নাজা ধীরে ধীরে মাথাটা তৌসিরের আভিষ্টের উষ্ণ বুকে এলিয়ে দেয়। সহসা পৃথিবীর আলো নিভে যায়। তার ক্লান্ত ভারী পাপড়িগুলো নেমে আসে। সে আপ্রাণ চেষ্টা করলো চোখ খোলা রাখতে, কিন্তু সেই চেষ্টা এখন এক নিষ্ফল বিদ্রোহ মাত্র। নিজেকে গুলি করার কোনো ইচ্ছে ছিল না নাজার, তবে নিয়তির কি নির্মম পরিহাসে নিজের বোকামির কাছে বুঝি আজ পরাস্ত হয়ে গেল। ও দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল তৌসির তাকে এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখবে না। সেই ভয়ে নাজা তৌসিরকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু যখন দেখলো পিস্তল ঘুরিয়ে তৌসিরকে গুলি করে হত্যা করা অসম্ভব, তখন মৃত্যু ভয় তাড়িত হয়ে আত্মরক্ষার শেষ চেষ্টা হিসেবে সে নিজের দিকেই বন্দুকের নল ঘুরিয়ে চালিয়ে দেয় জোর করে। কারণ ওর একমাত্র ধারণা ছিল তৌসির তাকে মারবে, নিশ্চিতভাবেই মারবে। কিন্তু এখন এই শেষ সময় নাজা গভীরতম সত্যটি প্রথমবার অনুধাবন করতে পারল। তৌসির তাকে মারত না, কখনোই না। কখনোই সে এত নিষ্ঠুর হতে পারত না। তৌসিরের বুকের উপর মাথা রেখে সে শুনতে পায় এক ভয়াল ধ্বনি। তৌসিরের ভেতরের হৃৎপিণ্ডটা তীব্র বেগে টাস টাস শব্দে আছড়ে পড়ছে। সেই শব্দ নাজার কানে এক ত্রাস সৃষ্টি করছে। তৌসিরের শরীর কাঁপছে আর তার হৃদয় স্পন্দন বুঝিয়ে দিচ্ছে
সে কতটা আতঙ্কিত, কতটা বিপর্যস্ত। নাজহার নাকটা তৌসিরের শার্টের বোতামের ফাঁকে তার বুকের উষ্ণ ত্বকে চেপে দেয়। মুহূর্তে এক তীব্র পরিচিত ঘ্রাণ নাজহার মস্তিষ্কের গভীরে আঘাত করে। এই ঘ্রাণ নাজহার কাছে পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের চেয়েও দামি। পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধিগুলো এই পুরুষালী স্বাভাবিক ঘ্রাণের কাছে তুচ্ছ, যা তৌসিরের শরীর থেকে নিঃসৃত হয়, যা সে কোনো প্রসাধনী না মেখেও বহন করে। মুহূর্তের জন্যে সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে নাজহার শেষবারের মতো যতটুকু সম্ভব বুক ভরে শ্বাস টানে। এই প্রিয়তম ঘ্রাণটা সে তার অস্তিত্বে ধারণ করে নেয়। নাজহাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সাথে সাথেই। এখন ফজরের আজানের স্বর ছড়াচ্ছে চারিদিকে। তৌসিরদের নিজেদের ক্লিনিক আছে, সেখানে নিয়ে এসেছে তৌসিরকে। নাজহার পেটের পাশ থেকে বুলেট বের করা হয়েছে। নাজহা বর্তমানে কেবিনে আছে, রেস্টে। জ্ঞান ফিরেনি এখনো। তৌসিরের সাথে বিবিজান ওর বাবা এসেছেন। তাদের আসার পর রুদ্ররা সবাই এসেছে। সবাই বলতে নাজিম চাচা, মিনহাজ মামা, কেরামত, নুমানরা এসেছে। বিবিজান যখন জিজ্ঞেস করেছিলেন নাজহার গুলি লাগলো কিভাবে, তখন বিবিজানকে তৌসির মিথ্যা বলছে। জীবনের প্রথম সে একের পর এক মিথ্যা বলতে যাচ্ছে বিবিজানকে, তাও শুধুমাত্র নাজহার জন্যে। আজ বলেছে তৌসির ট্রিগার টেনে মজা করছিল নাজহার সাথে, আর ভুলে নাজহার লেগে গেছে। অবশ্য বিবিজান এই কথা পুরোপুরি বিশ্বাস করেননি। তারপর ওকে খুব বাজেভাবে বকেছেন। ছোট্ট একটা মেয়ে যদি বড় ধরনের ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? তৌসির তো নিজের বাবার হাতে মারও খেয়েছে। ওর বাবা দুটো থাপ্পড় মাথায় মেরে বলেছেন, যদি নাজহার কিছু হয় তাহলে তৌসিফের কিডনি বের করে উনি বেচে দেবেন। তৌসির সব বকা সহ্য করে নিচ্ছে। সত্য অর্থে এসব তৌসিরের গায়ে লাগছে না। তৌসিরের প্রান্ত লুটে আছে নাজহার কাছে। কলিজার খচখচানিটা কমছে না, বরং ক্রমাগত স্রোতের মতো বাড়ছে। তৌসির কিভাবে আর কাকেই বা বলবে ও যে আর তার নাজহাকে আঘাত করেনি। নাজহা যে বড্ড বোকা, নিজেই বোকামি করে নিজেই কষ্ট পেয়েছে। নাজহার কি, ও তো জ্ঞান শূন্য হয়ে ঘুমিয়ে আছে। কোনো কষ্ট, কোনো ব্যথা অনুভব হচ্ছে না তার। সব তো তৌসিরের, সব দায়িত্ব ওর। একে তো নাজহার এই অবস্থা, শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। আরেক তো কতটি টাকা তৌসিরের যাবে। এই কষ্টের মধ্যেও তৌসির টাকা চিন্তাটাও করছে। কি আর করা, টাকা তো যাবেই। বউটা সুস্থ থাকলেই হলো। তৌসির কেবিনের সামনে করিডোরে বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, বুকে দুই হাত গুজে ঠান্ডা হয়ে। পাশেই নাজহার বাবা আর ওর মাস্টার চাচু আর তালহা ভাই বসে আছেন। রাত 1টার সময় কল গিয়েছে তাদের কাছে, নাজহার গুলি লেগেছে। সিদ্দিক সাহেব সামনে যাদের পেয়েছেন তাদেরকে নিয়ে চলে এসেছেন। এসে ওনারা অনেক গলাবাজি করেছেন বটে, তবে তৌসির তাদের একান্তে নিয়ে সাফ সাফ বলেছে, এই সব আপনাদের কীর্তি আমি জানি। আমার জেলে দেওয়ার ফোন দিই সব, আর আমার পরিবার এসব জানে না। আপনাদের মাইয়া বাঁচতে ভয়ে নিজে নিজে গুলি করছে। তাই এখন বেশি চিল্লাইলে আমার বেবি যান, দাদা যান, সবাই আপনাদের মাইয়ার আসল রূপ সম্পর্কে জানবো, আর পরে কিন্তু খেলা লাগবো। আপনারা তো জানেন আপনাদের কি দোষ। তৌসিরের কথা শুনেই নাজহার পরিবারের লোক আর টু শব্দ করেননি কেউ, কারণ ওনারাই তো সবকিছুর মূল। এত কিছুর পর যে তৌসির নাজহাকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক। আর কথা বলার প্রয়োজন নেই। তৌসির নিশ্চুপ হয়ে বসে আছে। তখনই ওর পাশে এসে রুদ্র দাঁড়ায়। রুদ্রকে দেখে তৌসির ওর দিকে এক নজর তাকায়, ফের কিছু না বলে চুপ হয়ে যায়। রুদ্র তৌসিরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে, ভাই ভাবির কোনটা হইব না, চিন্তা করো না। তৌসির রুদ্রের কথায় ওর চোখের দিকে তাকিয়ে কাঁধে রাখা রুদ্রের হাতটা নিজ হাতে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা কি আর এমনি হইরে রুদ্র? পেটের মাঝখানে যদি লাগা যাইতো তাইলে আমার কত বড় ক্ষতি হয়ে যাইতো, ভাবতে পারছস? রুদ্র কি বলে তৌসিরকে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। কি বলা উচিত তাও বুঝে ওঠার ক্ষমতাও নেই। তৌসির যে নাজহাকে বাঁচিয়ে রেখেছে এতেই আশ্চর্য রুদ্র। তার উপর তৌসিরের এমন চিন্তা করা। রুদ্র জীবনের প্রথম দেখছে তৌসিরকে এতটা চিন্তিত হতে কিছু নিয়ে। ঠোঁট চোখ মুখ শুকিয়ে যাচ্ছে বারবার। তৌসিরের হাত পা কাঁপছিল যখন তৌসির নাজহাকে নিয়ে গাড়িতে উঠছিল হসপিটালে আসার জন্য। রুদ্র কিছু মুহূর্ত চুপ থেকে তৌসিরকে বলে, আমি আসছিলাম বলতে, ভাবির জ্ঞান ফিরেছে, তুমি চাইলে দেখা করতে পারো। তৌসির এই শুনে তড়িৎ গতিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে জোর গলায় বলে, শাহুয়া তো আগে বলবি না এটা? আমি এতক্ষণ ধরে এইটারে অপেক্ষা করছিলাম। এই বলে তৌসির দ্রুত পায়ে কেবিনের দিকে অগ্রসর হয়। সিদ্দিক সাহেব তৌসিরকে যেতে দেখে উঠে এসে রুদ্রকে জিজ্ঞাসা করেন, নাজহার জ্ঞান ফিরেছে? রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। সিদ্দিক সাহেব জিজ্ঞাসা করেন, আমি যাইতে পারমু? রুদ্র ওনার করা প্রশ্নে থতমত খেয়ে যায়। কি উত্তর দিবে বুঝতে পারছে না। কিছু সময় চুপ থেকে কেবিনের দিকে তাকিয়ে বলে, আপনি এখন না যাওয়াই ভালো। তাও ওই মশাই ভাই সাহেব তো গেল, এখন ভাই চলে আইলে যাইবেন না হয়।
সিদ্দিক সাহেব রুদ্রের কথায় যুক্তির গন্ধ পান, মনটা খচখচ করছে মেয়ের জন্য, কিন্তু কি আর করা, আগের জায়গায় চুপ করে বসে যান। উনি বসতেই তালহা ভাই হালকা গম্ভীর গলায় জিজ্ঞাসা করেন, জ্ঞান ফিরলো নাঝার? সিদ্দিক সাহেব মাথা না বোধক নাড়িয়ে উত্তর দেন, হ্যাঁ, তৌসির কাছে দেখা করতে, না জানি মারে টারে কিনা। তালহা ভাই এই কথা শুনে তিক্ত হেসে বলেন, তোমার কি মনে হয় তৌসির ভাই ওকে মারবে? এত বড় ঘটনাও ঘটিয়েছে, তারপরও তৌসির ভাই কতটা ব্যাকুল হয়ে আছে, আর এখন ওকে মারবে বলে মনে হয়? দেখো গিয়ে, ওকে জড়িয়ে ধরে হয়তো কান্না করছে। মাস্টার চাচ্চু এতক্ষণ চুপ ছিলেন। তালহা ভাইয়ের কথায় উনিও মত দিয়ে বলেন, তৌসির, আজ যাই হোক, নাঝারে ফুলের টোকাও দিব না। সেদিন দেখলাম নিজের হাতে নাঝার পা ধুয়ে দিতেছে, তাও রাস্তার মধ্যে। তালহা ভাই উঠে দাঁড়ান আর কঠিন গলায় বলেন, এতটা বিশ্বাস, এতটা ভালোবেসে তৌসির ভাই ওকে, আর ও কি করলো আর করছে, সব তোমাদের জন্য। তোমরা এসব থেকে ওকে বের করে দাও, একটা সুন্দর সংসার করতে দাও ওকে। তৌসির ভাই ভালো রাখবে ওকে। এই বলে তালহা ভাই উঠে দাঁড়িয়ে অন্যদিকে হনহনিয়ে চলে যান। সিদ্দিক সাহেব আর নাদের সাহেব স্তব্ধ হয়ে বসে থাকেন আগের জায়গায়। এদিকে তৌসির নাঝার কাছে বেডের পাশে রাখা টুলে বসে আছে। হাসপাতালের সাদা চাদরে ফ্যাকাশে মুখে শুয়ে আছে নাঝা। তার নিরীহ চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে আছে তৌসিরের চোখের গভীর শূন্যতায়। তৌসিরও নিশ্চুপ। নাঝারে কালচে সবুজ বাধ্য চাহনিতে সে নিজেও এক মায়াবী বাঁধনে আটকে আছে। দীর্ঘ নীরবতা ভেঙে নাঝা ধীরে ধীরে মুচকি হাসে। ক্ষীণ হাসিতেই লুকিয়ে আছে এক গোপন অহংকার। ফিসফিস করে সে শুধায়, তৌসির সাহেব, আপনি বড্ড বোকা। এই শুনে তৌসিরের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাসে। হাত বাড়িয়ে নাঝার ডান হাতটি আলতো করে নিজের মুঠোয় পুরে নিয়ে বলে, এইসব ছাড়ো, কেমন লাগছে? নাঝা তৌসিরের হাতের বৃদ্ধা আঙ্গুল মুঠোয় ধরে প্রশ্নটিকে পাশ কাটিয়ে সরাসরি জিজ্ঞাসা করে, মেয়র সাহেব, আমার মতো গাদ্দারকে বাঁচিয়ে রাখার কারণ? এই প্রশ্নে তৌসিরের মুখে ভেসে ওঠে কৃত্রিম হাসি। ওর কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে আসে, বহুত হিসাব তোমার লাগে বাকি, এত সহজে মরলে ওই হিসেবের কি হইব? নাঝা তৌসিরের কথায় ওর থেকে চোখ সরিয়ে নিয়ে সিলিং এর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, জানি তো, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নয়তো আমায় বাঁচিয়ে রাখার মতো মানুষ যে আপনি না। তৌসির আর কিছু বলে না। বলার ইচ্ছে ছিল অনেক কিছু, অনেক সময় নিয়ে অনেক কিছু বলবে, তবে এখন না, এখন থাক, বলার প্রয়োজন নেই বেশি কিছু। তৌসির কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে নাঝার দিকে ঝুঁকে তারপর থেকে পাতলা সাদা চাদরটা সরিয়ে নেয়। এই দেখে নাজা ছটফটিয়ে উঠে জিজ্ঞাসা করে, কি হলো? তৌসির ওর কথার কোনো উত্তর শুধায় না। চুপচাপ হাত বাড়িয়ে ওর পেটের উপর থেকে পরনের মেডিকেলের শার্টটা সরিয়ে অপারেশনের জায়গাটাতে চোখ বুলায়। চোখ বুলানো শেষে মৃদু স্পর্শে হাত বুলিয়ে দেয় সেখানে। নাজা হঠাৎ তৌসিরের ঠান্ডা স্পর্শে শরীরটা আচমকা শিউরে উঠে হিসিয়ে আওয়াজ করে, আহা, এভাবে হাত দিচ্ছেন কেন? কাতো কাতো লাগছে, আমার ব্যথাও লাগছে তো। ব্যথা? তৌসির নাজার মুখ হে শুনে অবাক হয়। নাজা কি আদৌ ব্যথা বুঝে? সে হয়তো জানে শরীরে আঘাত লাগলে কেমন লাগে, কিন্তু সেই বোঝার গভীরতা কতটুকু? কিন্তু তৌসিরের অন্তরের অন্তঃস্থলে যে নীরব ক্ষয়, যে যন্ত্রণা তিলে তিলে তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, সে তীব্র বেদনার ভার কি নাজা কখনো অনুভব করতে পারবে? নাজার পক্ষে কি বোঝা সম্ভব আপন মানুষের জন্য কতটা হাহাকার জমা হলে একজন মানুষের ভেতরটা এমন শূন্য হয়ে যায়? মনে হয় না, না সে বোঝে না। কারণ সে যদি সত্যি বুঝতো, যদি এক মুহূর্তের জন্য তৌসিরের এই ছটফটানি, এই নীরব কান্না সে দেখতে পেত, তবে সে কখনোই এমনটা করতে পারত না। নাজা নিজেকে এভাবে আঘাত করে, নিজেকে কষ্ট দিয়ে তৌসির কেমন নিদারুণ যন্ত্রণার মধ্যে ফেলতো না। তার এই না বোঝাটাই তৌসিরের ব্যথাকে আরো তীব্র করে তুলেছে। নাজা নিজেকেও পোড়াচ্ছে, আর সেই আগুনের আছে তৌসিরের হাহাকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তৌসির কিছু সময় চুপ থেকে পাশ ফিরে নাজার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুই ব্যথা বলছ না? তোর মরণে দুয়ারে টলতে দেখতে কতটা ব্যথা হইছে আমার, সেটাই তুই বুঝোস না। জানহা, তুই এত বোকা কেন? নাজা তৌসিরের কথায় কোনো উত্তর দিতে পারে না, নিরুত্তর রয়ে যায়। অনুশোচনা নাজার না হলেও কোনো এক অজানা কারণে নিজের মনে এক আলাদা খারাপ লাগা কাজ করে। ওকে চুপ করে থাকতে দেখে তৌসির সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, বদমাসের কঠিন পর্যায়ে চলে গেছিস। তোর কপালে দিনরাত নিয়ম করে খালি ফুরান দিয়া বাড়ি দিয়া তোরে ঠিক করতে হইব লটি। নাজা আজ আর তৌসিরের দেওয়া গালিতে রাগ করে না, শুধু মুচকি এসে বলে, তৌসির, আমার না বেঁচে থাকার ভারী আক্ষেপ। যখন গুলি লেগেছিল খুব ভয় পেয়েছিলাম আমি। মনে হয়েছিল আক্ষেপের সমাপ্তি ঘটলো বুঝি, তবে না, তা হয়নি। এই ঘৃণার জীবন আরো কাটাতে হবে। তৌসির নাজাকে সরল গলায় বলে ওঠে, আর নাটকের বাণী গাছ না, গুলি তো আমারে মারতে চাইছিলি।
যখন পিস্তল ঘুরাইতে পারস নাই তখন বাঁচার লাইগা নিজের মারছস। নাজা অবাক হয় তৌসির এটাও জানে, জেনেও ওকে বাঁচিয়েছে। কি জন্যে তৌসির ওকে বাঁচিয়ে রাখলো নাজা বিস্ময় আড়াল করে সহজভাবে বলে। সে তো বটেই, তারপরেও মনে হয়েছিল বাঁচবো না। আচ্ছা, এই গাদ্দারকে আমারে বাঁচিয়ে রাখলেন যে, কারণটা কি জানতে পারি? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজার পায়ের কাছে বসতে বসতে বলে। সবাই তো ভালো লাগে ঘর করে, আমি নয় গাদার লাগে ঘর করলাম, একটু ভিন্ন রকম থাকলাম। নাজা নিশ্চুপ থাকে। তৌসির কি মতলব ওকে বাঁচিয়ে রেখেছে কে জানে। এখন কোনোভাবে বাঁচলেই হলো। কি জন্য বেঁচে আছে জানার প্রয়োজন এই মুহূর্তে অন্তত নাজা বোধ করছে না। তৌসির নাজার পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ওর পায়ের পাতায় আঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলে। তেজ আইছে পায়ে, ইনজেকশনের প্রভাব চলে গেছে। এই বলে তৌসির নাজার ডান পায়ের তর্জনী টেনে ধরে। নাজা হালকা ব্যথা পেয়ে চোখ মুখ খিচিয়ে আওয়াজ করে। তৌসির আস্তে টানুন না, ছিঁড়ে নেবেন নাকি? নাজার চিৎকার শুনে তৌসির তিক্ত গলায় বলে। ধর সিনাল, এমনি টানাটানি মারস না, আমি তোর পায়ের আঙ্গুলে এমনি টানিয়ে দিতেছি, কিছুই না। আপনি এভাবে টানছেন কেন? আমার পা থেকে হাত সরান। আমি মনে হয় বলিনি টানতে। এ তোর পা ধরার শখ আমার নাই, শুধু দেখতেছিলাম তোর তেজ আইছে কিনা। বিরক্তিতে কথা বলে তৌসির নাজার কনিষ্ঠ আঙ্গুল ধরে টেনে ধরে। নাজা আবারও আওয়াজ করে ওঠে। আপনি খুব খারাপ তৌসির, কেন আমার সাথে ফাজলামো করছেন? আমি ফাজলামি করতেছি না, তুই বুঝবি না কি জন্য এটা করলাম। আচ্ছা হয়েছে, পা থেকে হাত সরান। কেমন কেমন লাগে? তৌসির নাজার কথার উত্তরে কিছু বলবে তার আগেই নাজার বাবা আর মাস্টার চাচু কেবিনের দরজা খুলে প্রবেশ করেন। তারা বাইরে থেকে দেখেছেন তৌসির যে নাজার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর নাজা মুচকি হেসে কপাল কুচকে ওকে কিছু বলছে। সিদ্দিক সাহেব এমনটা একদমই আশা করেননি। তারা প্রবেশ করে শুকনো কাশি দেন। তৌসির কিছুটা সংকোচে পড়ে উঠে দাঁড়ায়, মনে মনে গালি দেয়। সাউয়া মো ফাইডা পছায় লাথি দিয়ে বাইর করে দিতে ইচ্ছে করতেছে খাঙ্কির পোলাদের। তৌসির এদের এই নাটক সহ্য করতে পারে না, একটুও পারে না। উঠে দাঁড়িয়ে তৌসির এবার নাজার দিকে তাকায় এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলে। তুমি কথা কও, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। এই বলে তৌসির সামনে এক কদম এগোতে নেয়, তখনই নাজা তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৌসিরকে চোখ দিয়ে ইশারা করে কাছে ডাকে। এই প্রকাশ্য আহ্বানে তৌসির কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। শ্বশুরদের সামনে নাজার কাছে যাওয়াটা কেমন দেখায়, কিন্তু না গিয়েও উপায় নেই। তাই সিদ্দিক সাহেবের দিকে তাকিয়ে সে আমতা আমতা করে হেসে নাজার দিকে এগিয়ে যায়। নাজার মুখের কাছে ঝুঁকে যায় কি বলবে ওটা শোনার জন্যে। ঝুঁকতেই নাজার উষ্ণ শ্বাস তৌসিরের কানে এসে লাগে। নাজা ফিসফিস করে আবদার জানায়। আমার খিদে পেয়েছে, ভারী কিছু নিয়ে আসেন। কিপটামি করে আবার 5 টাকা দিয়ে বন নিয়ে আসেন না। এই আবদারে তৌসির মৃদু হেসে মাথা ঝাঁকায়। আচ্ছা আনবো নে। এই বলে তৌসির সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। তৌসির চলে যেতে মাস্টার চাচু এগিয়ে এসে নাজাকে তুলে হেলান দিয়ে বসতে সাহায্য করেন এবং জিজ্ঞাসা করেন। কেমন লাগছে এখন? নাজা তাৎক্ষণিক ঝাঁঝালো উত্তর দেয়। আর কেমন লাগবে? গুলি খেয়েছো তো তুমি, বোঝো না কেমন লাগে? সিদ্দিক সাহেব তার পাশে বেডে বসে বড্ড করুণ গলায় বলেন। তুই এত বোকা কেন রে মা? তোরে তৌসির জীবনেও মারতো না, এটা না বুঝাই গুলি করলি। যদি অন্য কোথাও লাগতো। বাবার কথায় নাজা এক দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে ওনার দিকে, তারপর হেলা করে বলে। আর কি হতো? মরে যেতাম। কিভাবে বুঝবো ওই লোক আমায় মারবে না? আমার পেট বরাবর পিস্তলের নল ধরে জিজ্ঞেস করছিল উদ্দেশ্য কি। যদি গুলি না খেতাম তাহলে আজ সারা রাত আমায় ভয় দেখাতো। অতপর এক সময় সত্যিটা জেনে যেত। আব্বা তৌসির শিকদারের খেলার কাছে আমাদের খেলা এখনো পুঁটি মাছের মতো। তার লগে পারবো না। মাস্টার চাচু টুলে বসতে বসতে নাজাকে আশ্বস্ত করেন। দেখতে পারবো না সেটা আমরাও জানি, তবে না পারলে কিন্তু একটা একাংশ করতেই পারতো। তৌসিরের দুর্বলতা তুই আর, তাই তোর সব দোষ তোর কাছে তুলা পরিমাণ তুচ্ছ। আর একটা সুযোগ, তুই কিভাবে কি করবি জানি আমরা, আমাদের উদ্দেশ্যটা সফল হলেই হলো। নাজা বাবার দিকে তাকায়, নিজের ভেতরে দ্বিধা প্রকাশ করে বলে। আব্বা ওই লোকটা খুব খারাপ, কিন্তু জানো আমার বেলা বড়ই অদ্ভুত তার আচরণ। আমার জন্য এক প্রকার পাগল সে। মানুষ সযত্নে যেভাবে আপন মানুষকে আপন জনকে সাজিয়ে রাখে ওভাবে আমায় রাখতে চায় সে। কত মিথ্যে যে আমার জন্য বলে তার হিসাব নেই। আমার বলা কত বিশ্রী কথা যে হজম করে শেষ নেই তার। আচ্ছা এই লোককে আমার কি ঠকানো আদৌ উচিত? সিদ্দিক সাহেব নাজার কথায় কঠোর হয়ে যান। তিনি নাজার আবেগ নিয়ন্ত্রণে আনেন। নারীদের একটাই সমস্যা,
আর তা হলো অতিরিক্ত আবেগ। মারে, আবেগ জলে ভিজাইয়া যার লাইগা গেছো তা করো বুঝছো, নাইলে তুমিও তোমার পাওনা পাইবা না। নাজা চুপ হয়ে যায়। তাওসিরকে ঠকাতে তার বুকে খুব করে বাঁধে। তাওসির যাওয়ার সময় নাজা যখন কেঁদেছিল ওই কান্না মিথ্যা ছিল নয়, কান্না ছিল আফসোস এবং মিথ্যার আশ্রয় নেওয়ার আফসোসে। নাজা নিয়তির কাছে বাধা। যদি এইসব নিয়ম ভাঙতে পারত তবে সে তৌসিরকে এত বাজে ঠকাতো না। তাওসিরের মুখের দিকে তাকালে তার কলিজা ফেটে যায়। তাওসির খারাপ, কিন্তু নাজার সাথে আজ অব্দি খারাপ কিছু সে করেনি। উল্টো সবসময় নাজাকে খুশি রাখার চেষ্টা করেছে, অথচ নাজাই নাকি ওর পিঠে ছুরি মারছে। মাথা নিচু করে নাজা জিজ্ঞাসা করে, আর কেউ এলো না আমায় দেখতে? মাস্টার চাচু তখন উঠে দাঁড়িয়ে বলেন, এসেছে, আমরা গিয়ে পাঠাচ্ছি। কে এসেছে? এলেই দেখতে পাবি। সিদ্দিক সাহেব নাদেরের কথায় উঠে দাঁড়ান এবং নাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভালো থাকিস, যত্ন নেওয়ার কথা বলবো না, কারণ তোর জন্য আপাতত তৌসিরই যথেষ্ট। নাজা মাথা নিচু করে উত্তর দেয়, হ্যাঁ, তৌসিরই আমার জন্য যথেষ্ট। এই উত্তরে একই সাথে ছলনা, স্বীকৃতি এবং এক আলাদা কষ্ট লুকিয়ে আছে। সিদ্দিক সাহেবরা চলে যেতে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তালহা ভাই। নাজার ওনাকে দেখে অবিশ্বাসে চোখ বড় হয়ে উঠল। হঠাৎ পাওয়া বিস্ময়ে দেহটা কেঁপে উঠল, হাতে পায়ে শিরশিরে আতঙ্কে ঝাঁকুনি নেমে এলো। নাজা ঠোঁট নেড়ে অনেক দ্বিধায় উচ্চারণ করলো, আপনি? তালহা ভাই ধীর পায়ে এসে নাজার বেডের পাশে রাখা টুলটাতে বসতে বসতে ওকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে এখন? কেন এমন বোকামি করলি? নাজা ওনার দিকে অভিমানের চোখে পলক ফেলে না, সামনে স্থির চেয়ে থেকে শুধায়, কোনো লালসায় মরলাম তা অবশ্য এতক্ষণে আপনার জানা হয়ে গেছে। তালহা ভাই এমন জিদি কথায় তপ্ত শ্বাস ছেড়ে বলেন। জানি। তালহা ভাই যে জানেন সেটা নিশ্চিত হয়ে নাজা বলে, তাহলে জিজ্ঞেস করছেন যে? তালহা ভাই নাজা কে বুঝান, নাজহা, এগুলো বোকামি, এগুলো ছাড়, এমন করিস না, এগুলো পাপ। তোর সংসার, সুন্দর সংসারটা নিজ হাতে শেষ করিস না। কিন্তু এসব বোঝার মানুষ তো নাজা নয়, উল্টো বলে ওঠে, আপনাকে পাওয়ার লালসায় এমন দু চারটা পাপের অধিকারিণী হতে আমার দ্বিধা নেই। তালহা এমন উত্তর আশা করেনি। তিনি ভেবেছিলেন নাজা হয়তো ওনাকে ভুলে গিয়ে নতুন করে জগৎ বুনে, তবে আজ ওনার সব ধারণা পাল্টে গেল। সে তার জেদ নিয়ে আছে। তালহা ভাই স্তব্ধতা কাটিয়ে বলেন, আমার জন্য এমন পাগলামি করিস না নাজহা, বুঝ বাস্তবতা। নাজা সোজা কাঠগলায় শোধায়, সবকিছুর আগে আপনি, আপনি ব্যতীত পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ। নাজহা, আবেগ ঝাড়, আবেগ দিয়ে বিবেচনা করলে হয় না, বাস্তবতা বড্ড কঠিন রে। আবেগ? নাজা এই শুনে তালহা ভাইয়ের দিকে তাকায়। প্রতিবারই উনি এমন করেন, যখনই ভালোবাসা প্রকাশ করেছে তার নাম আবেগ দিয়ে তিনি দূরে ঠেলে দিয়েছেন। আজও তাই করলেন। এত নিষ্ঠুর কেন তিনি? নাজা বড্ড অসহায় ভঙ্গিতে ওনাকে কয়েকটা কথা বলার জন্য মুখ খুলে, আজই সুযোগ, বলে দিক সব যতটুকু পারে। নিজেকে আমায় ভালোবাসতে বাধ্য করলেন, আবার ছাড়তেও বাধ্য করলেন। এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি আপনি হলেন? তালহা ভাই, আমার না খালি দামি জিনিসের দিকে নজর যায়, ভালোবাসা, সুখ। আর আপনি? জ্বরের তীব্রতায় যখন মহাবিশ্ব ভুলে যাই, কেবল আপনিই স্মরণে থাকেন। সম্ভবত আপনাকে এতটুকুই ভালোবাসতে পেরেছি। আপনি আমার প্রথম ভালোবাসা, আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। বড্ড অবেলায় আপনাকে ভালোবেসেছিলাম আমি, কিন্তু বিশ্বাস করুন, ভালোই বেসেছিলাম। আমি অভিশাপ দিব না। যদি মনে করেন আপনি আমার সাথে ঠিক করেছেন, তাহলে এমন ঠিক যেন আপনার সাথেও হয়। আমাকে তো আপনার জীবনে রাখলেন না, তবু মনে রাখেন, এই পৃথিবীতে কেউ একজন আছে যে আপনাকে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু আপনি তাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। তালহা ভাই, আপনি কি আমার হবেন না? পুনর্জন্ম বলতে তো কিছু হয় না। নাজার প্রতিটা কথায় তালহা ভাইয়ের অন্তরে রক্তক্ষরণ ধরিয়ে দিয়েছে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বলেন, তোর এই কান্নায় আমার কিচ্ছু যায় আসে না নাজহা, তুই ইমোশনাল করার চেষ্টা করিস না আমায়। এই বলে তপ্ত শ্বাস ছেড়ে মনে মনে ভাবেন, কত সহজে বলি আমার কিছুই যায় আসে না, কিন্তু আমার যে কি যায় আর কি আসে সেটা তো শুধু আমি জানি। তালহা ভাইয়ের এমন কথায় নাজা চোখের পানি ছেড়ে দিয়ে ভেঙে চোরা স্বরে বলে, আমার অসহায় চোখের পানি মিথ্যা না, মিথ্যা না, বিশ্বাস করুন, মিথ্যা না। আমার হয়েন না, কিন্তু আমি আপনাকে ভালোবাসিনি, এই মিথ্যা অপবাদ অন্তত আমাকে দিবেন না। আমার আপনাকে নিজের করে পাওয়ার বড্ড আফসোস।
তালহা ভাই নাজহার মুখ পানে তাকান। শুষ্ক চোখ দুটো এখন বিরহের পানিতে টইটুম্বর হয়ে আছে। খুব ইচ্ছে হচ্ছে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে দিতে নিজ হাতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাজহাকে ছোঁয়ার অধিকার যে শুধুমাত্র তৌসিরের। তালহা ভাই নাজহার কথার জবাব দেন। পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। তাই আফসোস করে বিষয় না। নাজহা নিজ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিতে নিতে আকুতি ভরা গলায় জিজ্ঞাসা করে, তালহা ভাই, কি নাম দিমো আপনারে? প্রেম, মায়া, নাকি শুধুই এক অনাকাঙ্ক্ষিত ধ্বংস? তালহা ভাই হালকা তাচ্ছিল্যের হাসি টেনে ধরেন। আবেগ দিতে পারিস। নাজহা তালহা ভাইকে আবারও দুই চোখের ভেজা ডগায় অনুরোধে মেশানো গলায় বলে ওঠে, জানেন তালহা ভাই, দীর্ঘকাল ভালোবাসার পর বুঝলাম বহু বছর ভালোবাসা যায়, তবে একসাথে থাকা যায় না। নাজহার কথাগুলো ক্ষতবিক্ষত ভরসার মতো শোনালো তালহা ভাইয়ের কাছে। উনি কি বলবেন, কি বলার আছে ওনার? কিছু ব্যথা যে শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয়। তালহা ভাই এবার নাজহার চোখে চোখ রেখে ম্লান সুরে বলেন, নাজহা, তোকে কিভাবে বোঝাই? রাত আমারও হয়, কিন্তু ঘুম হয় না। যা নসিবে আছে তাই হবে। নসিবের কথা শুনে নাজহা ভরাডুবি ক্লান্ত স্বরে ফিসফিস করে ওঠে, মানলাম নসিবে যা আছে তাই পেয়ে যাব বা হয়ে যাবে, কিন্তু অন্তরে যে আপনি আছেন তার কি হবে? তালহা ভাই আর কিছু বলতে পারেন না, শুধু ওকে বলেন, এত আফসোস করিস না। সবশেষে আমরা পাই একটা অসহায় জীবন, যে জীবন নিয়ে আমাদের আফসোসের শেষ থাকে না। ভালোবাসতে চেষ্টা কর তৌসির ভাইকে, ভবিষ্যতে জীবন সুন্দর হবে। নাজহা নাছোড়বান্দা। ও আবারও ওনার বিরুদ্ধে গিয়ে নিজের কথা ধারণ করে। আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা কোনোদিন জন্মাবে না আমার। আমি এমন ভবিষ্যৎ চাইনি যেখানে শূন্যস্থানে আলোর বড়ই অভাব। নাজহা হয়তো আরো কিছু বলতে চাইছিল, ঠিক তখনই দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে তৌসির। তৌসিরের হাতে খাবারের প্যাকেট। তৌসিরের উপস্থিতি টের পেয়ে তালহা ভাই তড়িঘড়ি করে উঠে দাঁড়ান। নাজহার দিকে তাকিয়ে ম্লান হাসেন তিনি, কিন্তু সে হাসিতে বিদায়ের করুণ সুর স্পষ্ট। ক্ষীণ কণ্ঠে বলেন তিনি, আচ্ছা আমি গেলাম, সকালে আসবো না হয় আবার। নাজহা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চলে যাবেন, সত্যি চলে যাবেন? বুকের ভেতরটা মুচড়ে ওঠে তার। মুখ ফুটে যদি একবার বলতে পারতো, তালহা ভাই থেকে যান না, আর একটু, শুধু একটু থেকে যান। কিন্তু আফসোস, নাজহার যে সেই সাধ্য নেই, বিন্দু পরিমাণও নেই। তাই বুকের ভেতরে জমে থাকা কান্নাটাকে গিলে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। আলতো করে মাথা দুলিয়ে অভিমানে জড়ানো গলায় বলে, না, আর আপনি কেন আসবেন? অযথা কষ্ট করার প্রয়োজন নেই তালহা ভাই। লাল চাচু, মোল্লা চাচু, ছোট চাচুকে বলো আসতে। তালহা ভাই অবুঝ নন। নাজহার কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বড্ড অভিমানের ছোঁয়াটুকু তিনি ঠিকই পেলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি শুধু বলেন, আচ্ছা তাহলে ভাই গেলাম। নাজহা যান্ত্রিকের মতো মাথা নাড়ে। আচ্ছা। যাওয়ার আগে তালহা ভাই তৌসিরের দিকে এগিয়ে এসে তৌসিরের কাঁধে হাত রেখে পরম বিশ্বাসে বলে ওঠেন, খেয়াল রাখেন তৌসির ভাই, ভারী আদরের আমাদের নাজহা। আর পারলে মাফ করে দিন ওকে। জানি আপনি আগলেই রাখবেন, তারপরও বলছি একটু আগলে রাখেন। ভালো খারাপ খারাপের বুঝটা এখনো আসেনি। তৌসির তালহা ভাইয়ের কথায় ওনার কাঁধে হাত রেখে ভরসা জাগিয়ে ভারী গলায় বলে, চিন্তা করো না তালহা, বোন তোমার অযত্নে থাকবো না। তৌসিরের চোখে নিরলস আস্থা ছাপ দেখে তালহা ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তৌসিরের মুখ পানে চেয়ে বলেন, ভরসা করলাম। এই বলে তালহা ভাই যাওয়ার জন্য সামনে পা বাড়ান। অন্যদিকে তৌসির খুব ধীর পায়ে নাজহার দিকে অগ্রসর হয়। তালহা ভাই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। একবারের জন্য আর পিছু ফিরলেন না। তাকালেই যে মায়া বাড়বে, পা আর চলতে চাইবে না। রুমের ভিতর এখন পিনপতন নীরবতা। তৌসির নাজহার পাশে খাবারের প্যাকেটটা রাখে, তারপর শান্ত গলায় বলে, নোহমেন সুবেনে দিয়েছি, খাবে? নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না। সম্পূর্ণ নিরুত্তর থেকে এক অচেতন দৃষ্টিতে তৌসিরের দিকে কেবল তাকিয়ে রয়। নাজহার এমন ভাবলেশীন চাওয়া দেখে তৌসির ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কি তালো এমনি তাকাস কেন? নাজহা দৃষ্টি না সরিয়েই সে আগের মতো তাকিয়েই বলে, রাগ হয় না আপনার আমার উপরে? আমাকে এত যত্ন যে করছেন আপনি। তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। সে বাঁকা হেসে বলে, না হয় না, জানোস তালুকদের মাইয়া, তোর বেলায় আমার কোনো রাগ ক্রোধ কম করে না। আমার চোখে তুই মানে নির্মূল। তৌসিরের কথায় নাজহা তপ্ত শ্বাস ছেড়ে হাসলো অল্পখানি। এই হাসিতে লুকিয়ে রইল বিষাদ, তীব্র এক বিষাদ। নাজহা হেসে বলে ওঠে, আপনার সব পাপ কবুল করে আমি যদি আপনাকে মেনে নিই। নাজহার এই অতর্কিত কথায় তৌসির অভিভূত হয়ে নীরবতায় ডুবে যায়। চোখের পাতা ঝাপটাতেও ভুলে যায় সে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এক বেখেয়ালি হাসি দিয়ে ব্যঙ্গ গলায় শোধায়, আমার বাপ তুই কি কবুল করবি? তুই তো নিজেই তো নোবেল প্রাপ্ত গাদ্দার। আমার থেকে তোর পাপ বেশি।
নাজা জানতো তৌসিরের থেকে কখনোই কোনোদিনও ভালো কিছু শোনার আশা করা বৃথা। তথাপি সেই আশা করেছিল তৌসিরের মনের আসল ভাবটা জানবে বলে, কিন্তু তার হলো কই। তৌসির উল্টো ওকে ভেটকিয়ে দিল। নাজা আর কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে নিল। তৌসির ওকে মাথা নিচু করতে দেখে নিজেও নিজের ভুল জায়গায় রাশ টানল। সত্য বলা জবানকে সামলিয়ে নিয়ে নাজার দিকে ঝুঁকে গিয়ে নাজার শার্টটা সাবধানে সরিয়ে অপারেশনের সেলাইয়ের জায়গাটাতে গভীর মনোযোগে চোখ বুলালো আবারও। তৌসিরের এই বারবার দেখাকে দেখে নাজা বিরক্তিকর গলায় বলে ওঠে, এই আপনি বারবার আমার পেট দেখছেন কেন? লজ্জা করে না আপনার? তৌসিরের লাজ লজ্জা বরাবরই কম, তাই নাজার কথাটাও গায়ে না লাগিয়ে নাজার ন্যায় সরল চোখে চেয়ে নির্লজ্জের মতো বলে, যে পেটে কয়দিন পর আমার টোন আবার টুনি বড় হইব, লজ্জা করবো কেন লো? সিনাল আমার। নাজা চরম বিরক্তিতে কপাল কুচকে চ শব্দ বের করে বলে, সরুন তো, খিদে পেয়েছে আমার, খাবো আমি। তৌসির সরল না, জবাবে ওর দিকে আরেকটু ঝুঁকে ফিসফিস করে বুনে, আমি যে খাবার আইনে দিলাম তার বদলে কিছুই নেই। কথাগুলো শেষ করে তৌসির আলতো হাতে নাজার শার্টটা ঠিক করে দেয়। এরপর ধীরে ধীরে এসে সরে আসে একেবারে নাজার মাথার কাছে। হুট করে তৌসিরের এমন বিপজ্জনক সান্নিধ্য আর ঘনিষ্ঠতা দেখে নাজা সচকিত হয়ে ওঠে। ভুরু কুচকে বেশ সতর্ক গলায় সে জিজ্ঞাসা করে, কি হইল? তৌসির ওর কথার কোনো উত্তর দেয় না, বরং আচমকা হাত বাড়িয়ে নাজার থুতনিটা শক্ত করে চেপে ধরে। নাজা কিছু বুঝে ওঠার আগে তৌসির মুখ নামিয়ে আনে তার দিকে। অতঃপর তার গালে ঠোঁটের কিনারায় গভীরভাবে ঠোঁট ছোঁয়া আসে। অপ্রত্যাশিত এই স্পর্শে নাজা জমে যায়। নিজের অজান্তেই আবেশে ও ভয়ে চোখ বুজে ফেলে। পরক্ষণে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলে ওঠে, তৌসির ছাড়ুন, কি করছেনটা কি? তৌসির আরও প্রগাঢ়ভাবে ওর গালে চুমুক খেতে খেতে ওর কথার উল্টো পিঠে অন্য একটা অদ্ভুত কথা শুধালো, আর তা হলো, জবান রে ঠিক রাখো তালুকদার মাইয়া, এইটার বহুত দাম। নাজা বিভ্রান্তিতে পড়ে যায়। কি বলল তৌসির? কেন বলল? অদ্ভুত এক ঘোরালো চোখে নাজা থমকে যায়। সময়ের চাকা ঘুরে কেটে গেছে 4টি দিন। পারিপার্শ্বিক সব কিছুই থমকে আছে আগের মতো। কেবল তৌসির ডুবে আছে তার সবুজ বাঘিনী সেবা শুশ্রূষায়। ঘড়ির কাঁটা এখন মধ্য গগনে বেলা 12টা। তৌসির আর নাজা এক গভীর উভয় সংকটে পড়েছে। বিষয় নাঝার গোসল। বিগত 4 দিন জলের স্পর্শ পায়নি নাঝার শরীরটা, শুধু ভেজা তোয়ালে দিয়ে মুছেই দিন পার হয়েছে। কিন্তু শরীরের কোণে জমে থাকা অসুস্থতার আষ্টে গন্ধটা এখন অসহনীয় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৌসিরও জেদ ধরেছে আজ গোসল করাতেই হবে, কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে। গোসলের সময় অপারেশনের ক্ষতে যেন এক ফোঁটা পানিও না লাগে। নাঝার শরীরটাও বড্ড নাজুক। অপারেশনের ধকল তো আছে, তার উপর জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে। তৌসির অত্যন্ত সন্তর্পণে নাজাকে পাজাকোলা করে ওয়াশরুমে নিয়ে আসে। সেখানে রাখা টুলের উপর বসিয়ে দেয় খুব সাবধানে। সালোয়ার কামিজের বালাই এখন নেই। অপারেশনের সুবিধার্থে নাজার পরনে এখন টি শার্ট। নিজের কোনো টি শার্ট নেই। তার যা আছে তার জার্সি, আর্জেন্টাইন আর বার্সেলোনার জার্সিগুলোই হয়ে উঠেছে তার সঙ্গী। ঢিলাঢালা জার্সিতে জরাজীর্ণ শরীরটা আরও ক্ষুদ্র দেখায়। টুলের উপর নাজাকে বসিয়ে তৌসির পরম মমতায় তার 2 কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, একলা গোসল করতে পারবা না? আমি করে দিতাম। নাজা দাঁতে দাঁত চেপে বসে। ঠিক হয় দাঁতে দাঁত চেপে ধরার কারণ ব্যথা হচ্ছে, বসায় চামড়ায় ভাঁজ পড়েছে তাই। নাজা তৌসিরের পেটের দিকের গেঞ্জির একাংশ খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, আমি গোসল করবো না, আমাকে রুমে নিয়ে চলুন, ব্যথা করছে আমার। তৌসির নাজার এমন কথায় বিরক্তি প্রকাশ করে। এ আসুদ আমার কথাবার্তা কোষ না তো, লগে গন্ধ করবে, 2 মগন্ত তো শরীরে ঢাল। নাজা গালি খেয়ে চোখ বুজে মাথা নাড়িয়ে ব্যথাযুক্ত গলায় শুধায়, না না না, আমি পারবো না, সম্ভব না। আপনি যেভাবে পারুন করিয়ে দিন, আমি পারবো না। যন্ত্রণার ঢেউ নাজাকে মুহূর্তে নিঃস্ব বল করে দেয়। সে তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে মাথাটা একটু কাত করে তৌসিরের পেটে ঠেকিয়ে দেয়, কিন্তু স্বস্তি পাওয়ার জন্যে। আপনি যেভাবে পারুন করিয়ে দিন, আমি পারবো না। কথাটা শুনে তৌসিরের অভিব্যক্তি নিঃশব্দ বিস্ময়ে জমে যায়। ঠোঁট ফাঁক হয়ে যায় অবাক বিষয়ে। তৌসির নাজাকে কিভাবে এখন গোসল করিয়ে দিবে? হাত পা কাঁপতে থাকে তৌসিরে। সে হাত বাড়িয়ে নাজার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ম্লান স্বরে বলে, আমি কি তোমার কিছু দেখছি কত? তোমার লগে আমার তো তেমন কোনো সম্পর্ক নাই। এই হঠাৎ তোমার কেমনে গোসল করামো? ব্যান্ডেজের ভেতরে পানি যাইব না, তাই কষ্ট মষ্ট করে গোসলটা করে স্যালাডটা পরে নাও। আমি গেঞ্জি পরাই দিব নে, আমি গতর যতটুকু পারি পরিষ্কার করে দেই। নাজা তৌসিরের পেট থেকে মাথা সরিয়ে তৌসিরের মুখ পানে শুষ্ক চোখে তাকায়। তৌসির চাইলেই পারে নাজার এই কথা সুযোগ নিতে, কিন্তু সে তা করছে না। কিছু পুরুষ এমনও হয় যাদের কাছে নিজের সত্তার মূল্য অনেক।
যেমন তৌসিরের। নাজা আর জেদ ধরে না, আলতো মাথা নাড়ি উত্তর দেয়। আচ্ছা। তৌসির নাজার থেকে অনুমতি নিয়ে ফেস টাওয়েলে সাবান লাগায়। ধীরে ধীরে নাজার 2 হাত কনুই পর্যন্ত, 2 পা হাঁটুর নিচ পর্যন্ত ঘষে দেয়। ঠান্ডার দংশনে নাজার চোখ মুখ কুঁচকে ওঠে। বলতে বলতে চোখ মুখ সংকুচিত করে ফেলে। তৌসির নাজার কথায় ওর মুখের দিকে তাকায়। রক্তিম অধরে জ্বরয় কম্পন ধরে গেছে ঠান্ডায়। তৌসির চোখ ফিরিয়ে নিয়ে নাজার ঘাড় গলা মুছে দিয়ে লুঙ্গির কোণ গুটিয়ে নিতে নিতে নাজার সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে, ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবেই, এমনি ন্যাকামের কি আছে? নাজা ন্যাকামির কথা শুনে ফুঁসে উঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।